পয়েন্ট। সো ডিস্ট্রিবিউটিভ শকটা সম্পর্কে আমাদের জানা দরকার এবং হাইপোভলিমিক শক সম্পর্কে আমরা অলমোস্ট জানি সবাই। ডিস্ট্রিবিউটিভ শকের ক্ষেত্রে আমরা যদি দেখি এর একটু প্যাথোজেনিসটা জানতে হবে, কারণ এটার সাথে সেপ্টিক শকের অনেক রিলেশন রয়েছে। ডিস্ট্রিবিউটিভ শকে যেটা হয়, দের ইজ প্রবলেম ইন দ্য ডিস্ট্রিবিউশনস অফ ব্লাড। এটা যদি হয় একটা ব্লাড ভেসেলস, দিস ইজ দ্য ব্লাড ভেসেল, এই তো না। এখন এই ব্লাড ভেসেলের কি কি কারণে ডিস্ট্রিবিউশনের সমস্যা হতে পারে, মানে ব্লাড ডিস্ট্রিবিউট করতে সমস্যা হতে পারে। আমরা জানি যে স্পাইনাল কর্ডের সিম্প্যাথেটিক আউটফ্লো রয়েছে, যেটা আমাদের লার্জ ভেসেলগুলোর টোন মেনটেন করে, এটা সবসময় কন্ট্রাক্টাইল স্টেটে রাখে। যদি স্পাইনাল কর্ড ইনজুরি হয়, তখন এই টোনটা কাজ করবে না, তখন পেরিফেরাল ভেসো ডাইলেটেশন হবে, তখন দেখা যাবে ব্লাড ভেসেল এরকম চড়া হয়ে গেছে। তাহলে এখন চিন্তা করেন, শুধুমাত্র স্পাইনাল কর্ডের ইনজুরির ফলে ভেসেলের টোন নষ্ট হওয়ার ফলে ভেসো ডাইলেটেশন হয়ে গেছে, তার মানে কি ব্লাড এখন পেরিফেরিতে যে বসে থাকবে, পেরিফেরাল পুলিং অফ দ্য ব্লাড হবে, তাহলে কি ব্লাড ডিস্ট্রিবিউশন হবে? হবে না। দেখবেন যে ডেলিভারির সময়, বিশেষ করে সিজারিয়ান সেকশন অপারেশনের সময় কি করা হয়, স্পাইনাল কর্ডে তো আমরা জানি যে স্পাইনাল অ্যানেস্থেসিয়া দেওয়া হয়। স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিলে তো স্পাইনাল কর্ডকে ওই লেভেলে তো করে দেওয়া হচ্ছে, মানে প্যারালাইজ করে দেওয়া হচ্ছে, তাই না? তাহলে ওই সময় কাজ করবে না, তাহলে পেরিফেরাল পুলিং অফ দ্য ব্লাড হবে স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিলেই, কারণ স্পাইনাল অ্যানেস্থেসিয়া দেওয়া মাত্র লোয়ার লিম্বের এই জায়গাগুলোতে তার কী হবে, তার ভেসো ডাইলেটেশন হয়ে যাবে, টোন লস হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তার পেরিফেরাল পুলিং অফ দ্য ব্লাড হবে, এবং স্পাইনাল অ্যানেস্থেসিয়া দেওয়া মাত্রই পেশেন্টের বিপি ফল করে, ব্লাড প্রেশার ফল করে। ইট ইজ আ প্র্যাকটিক্যাল এক্সাম্পল। এই জন্য বলা হয় স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিতে হলে অবশ্যই আপনাকে ভলিউম রিপ্লেস করতে হবে। সাডেনলি তো তার হার্টে ভেনাস রিটার্ন কমে যাবে, সো তাকে ভলিউম রিপ্লেস করতে হবে। আগে এটা বোলাস ফ্লুইড দিয়ে দেওয়া হয়, ভলিউম রিপ্লেস করা হয়, এটা খেয়াল রাখবেন। 2 নম্বর পয়েন্ট কী হতে পারে, যে একটা পেশেন্ট অনেকগুলো অর্থাৎ ভ্রমর বা বল্লা যেগুলো আমরা বলি, হ্যাঁ, ভ্রমর এসে কামড় দিল, তাহলে কামড় দিলে এই ভ্রমরের কামড়ে কী হবে, তার হিস্টামিন রিলিজ হবে, হিস্টামিন কজেস ভ্যাসোডাইলেটেশন। তাহলে বি স্টিং, তাহলে এই যে ভ্রমরের কামড়েও কিন্তু তার হিস্টামিন রিলিজ হয়ে ভ্যাসোডাইলেটেশন হতে পারে। এগুলো কিচ্ছু হয় নাই, পেশেন্টের ইনফেকশন হয়েছে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ইনফেকশন হয়েছে, এন্ডোটক্সিন রিলিজ করেছে, সেপটিক শক কজেস ভ্যাসোডাইলেটেশন। তাহলে কীভাবে দেখেন ভ্যাসোডাইলেটেশন হচ্ছে, তাহলে একটা পোকামাকড়ের কামড়ে ভ্যাসোডাইলেশন হচ্ছে বিকজ অফ হিস্টামিন রিলিজ, স্পাইনাল কর্ড ইনজুরির পরে হচ্ছে, আবার গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া অথবা সেপটিক শকের যে প্যাথোলজিগুলো রয়েছে সেগুলো থেকে ভ্যাসোডাইলেটেশন হবে। তো ভ্যাসোডাইলেটেশন হলে পেরিফেরাল পুলিং অফ দ্য ব্লাড হচ্ছে, যেই টিস্যুতে অক্সিজেন সাপ্লাই দেওয়ার কথা ছিল, ব্লাড যাওয়ার কথা ছিল, সেই টিস্যুতে ব্লাড যাচ্ছে না। সো দিস ইজ কল্ড দ্য ডিস্ট্রিবিউটিভ শক, হোয়াট দের ইজ প্যাথোলজি ইন দ্য ব্লাড ভেসেল, বাট আন্ডারলাইং প্যাথোলজি অনেক জায়গা থেকে হতে পারে, হিস্টামিনের কারণে হতে পারে, সেপটিক শকের এন্ডোটক্সিন থেকে হতে পারে, স্পাইনাল কর্ড ইনজুরি থেকে হতে পারে। আলটিমেটলি যেখানে হয়েছে ভ্যাসোডাইলেটেশন অ্যান্ড ভাস্কুলার পারমেবিলিটি ইনক্রিজমেন্ট। এখন আসেন ডিস্ট্রিবিউটিভ শকে, তাহলে কী কী ইভেন্টস হচ্ছে দেখেন। 1 নম্বর ভ্যাসোডাইলেটেশন হচ্ছে, 2 নম্বর হচ্ছে অ্যাবনর্মাল কার্ডিওভাস্কুলার রেসপন্স হবে, কারণ ডাইলেটেশনের ফলে ব্লাড হার্টে পৌঁছাবে না, রিটার্ন কমে যাবে, সো অ্যাবনর্মাল কার্ডিওভাস্কুলার রেসপন্স হবে, ইনএডিকুয়েট অর্গান পারফিউশন হবে। এই 3 ইভেন্টস স্পেশালি ডিস্ট্রিবিউটিভ শকে হয়ে থাকে। তাহলে আমরা যদি দেখি ভ্যাসোডাইলেটেশন কী কারণে হতে পারে, অ্যানাফিল্যাক্সিসের হিস্টামিন রিলিজের কারণে হতে পারে, সেপসিসের কারণে হতে পারে, স্পাইনাল কর্ড ইনজুরির ফলে হতে পারে। সো পরীক্ষায় প্রশ্ন যেটা আসবে আপনার এটা, ফলোইং আর ডিস্ট্রিবিউটিভ শক কি কি। এখন যদি কার্ডিয়াক টেম্পোনেট ডিস্ট্রিবিউটিভ শক হবে, কার্ডিয়াক টেম্পোনেট মানে হার্টকে চেপে ধরে আছে, হার্টের চারপাশে পানি জমে আছে, তাহলে হার্টকে এক্সপান্ড করতে দিচ্ছে না, পেরিকার্ডিয়াল ইফিসের কারণে হতে পারে, নিউমোথোরাক্সের কারণে হতে পারে, হার্টকে এক্সপান্ড করতে দেওয়া হচ্ছে না, কার্ডিয়াক টেম্পোনেট, সেটা হচ্ছে অবস্ট্রাকটিভ শক। নিউরোজেনিক শক ইজ অ্যান ইম্পর্টেন্ট পয়েন্ট, সেপটিক শক, ম্যাসিভ হেমোথোরাক্সের সাথে সম্পর্ক নেই, এমআইয়ের সাথে সম্পর্ক নেই। সো নাম্বার বি অ্যান্ড সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে পেজ নম্বর 8 নম্বর পেজের এই শকের ডেফিনেশনগুলো জানা জরুরি না, এক্সাম্পলগুলো ইম্পর্টেন্ট। তারপর দেখেন বি নম্বর পয়েন্টে প্যাথোফিজিওলজি অ্যান্ড ক্লাসিফিকেশনটা পড়ে নেবেন। 9 নম্বর পেজে দেখেন ক্লিনিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে শকের যে গ্রেডিংগুলো রয়েছে, টোটাল ভলিউমের সাথে কত পার্সেন্ট ব্লাড লস হলে গ্রেড কত, এই কথাটা ইম্পর্টেন্ট, এবং এটা আমরা একটু পরে একটা স্লাইডে দেখতে পাবো।
তারপর দেখেন কম্পেনসেশন, শকে যখন এই ঘটনাগুলো ঘটবে, লস হবে, তখন দুই রকম ঘটনা ঘটতে পারে। যদি বডি তাকে কম্পেনসেট করতে পারে উইথ আওয়ার এডেড ম্যানেজমেন্ট, মানে আমিও ব্লাড দিলাম পেশেন্টকে, ফ্লুইডও দিলাম, বডিও রেসপন্স দিয়ে বাঁচার চেষ্টা করলো, যদি কম্পেনসেশন করা সম্ভব হয় তাহলে তাকে বলে কম্পেনসেটেড শক। আর যদি দেখা যায় কোনো কিছুতেই কিছু হচ্ছে না, ইরিভার্সিবল স্টেজে চলে যাচ্ছে, তাকে বলে ডিকম্পেনসেটেড শক অথবা প্রগ্রেসিভ শক। স্টেজ রয়েছে এগুলোর, স্টেজগুলো একটু পড়ে নেবেন। এখন আসেন 10 নম্বর পেজে, যেটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। 10 নম্বর পেজে দেখেন টেবিলে একটা শকের নিচে দেওয়া আছে নন প্রগ্রেসিভ অথবা কম্পেনসেটেড স্টেজ অ্যাট এ গ্লান্স। সেখানে কী কী ঘটনাগুলো ঘটে, ইভেন্টগুলো নামগুলো শুধু জানবেন। নেট ইফেক্টটা কী হতে পারে। আরেকটা আছে ডিকম্পেনসেটেড স্টেজ, মানে রুগী খারাপের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে কী কী ইভেন্টসগুলো ঘটে, ইভেন্টসগুলো দেখবেন। 11 নম্বর পেজে আসেন, খুব ইম্পর্টেন্ট, প্রগ্রেসিভ অথবা ডিকম্পেনসেটেড স্টেজেস। এগুলো সব আমাদের রবিন্স প্যাথোলজির ইনফরমেশন এগুলো। 11 নম্বর পেজে দেখেন প্রগ্রেসিভ অথবা ডিকম্পেনসেটেড স্টেজে কী কী ঘটনাগুলো ঘটে, এই ঘটনাগুলো জানতে হবে, মানে রুগী যখন খারাপের দিকে যাবে। ইরিভার্সিবল স্টেজে যখন পৌঁছে যাবে তখন 4টা চেঞ্জ হয়। 1 নম্বর হচ্ছে লাইসোজোমাল এনজাইমটা বের হয়ে চলে আসবে, লিকেজ হবে। তারপর দেখবেন নাইট্রিক অক্সাইড সিনথেসিস হবে, ইন্টেস্টিনাল ফ্লোরাটা বের হয়ে চলে আসবে, একিউট টিউবুলার নেক্রোসিস হবে। তার মানে আলটিমেটলি মাল্টিপল অর্গান ফেলিয়ার হয়ে পেশেন্ট উইল এক্সপায়ার। এই ইভেন্ট সবগুলো কথা ইম্পর্টেন্ট, স্পেশালি ইরিভার্সিবল স্টেজের 4টা পয়েন্ট ইনফিনিটিভ স্টার। সেপটিক শক, এই প্যাথোজেনেসিস থার্ড ইয়ার থেকে পড়তেছেন, ওইটুকুই পড়বেন, এর বেশি জানার দরকার নেই। যেটা খুব ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য, রেসিডেন্সি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, দেখেন অর্গানিজম রেসপন্সিবল, কি কি অর্গানিজম রেসপন্সিবল, পেজ নম্বর 11। 11 নম্বর পেজে দেখেন এই অর্গানিজমগুলোর নাম ইনফিনিটিভ স্টার, একদম মুখস্থ রাখতে হবে। সেপটিক শক দুই রকম হতে পারে, হাই আউটপুট, লো আউটপুট। প্রথম দিকে ওয়ার্ম, পেরিফেরাল পুলিং হবে, ভেসোডাইলেশন হবে, গরম গরম ভাব থাকবে। তারপর যখন ভলিউম কমে যাবে তখন কোল্ড হবে। তাহলে প্রথম দিকে সেপটিক শক গরম গরম ভাব হবে, পরের দিকে কোল্ড হয়ে যাবে। যেমন একটা বি স্টিং যদি বলে, কামড় দেয়, কামড় দিলে কি চারিদিকে ফুলে যাবে, ওই জায়গাগুলোতে সার্কুলেশন বেড়ে যাবে, সো ওয়ার্ম থাকবে। কিন্তু পরবর্তী দেখা যাবে যে সার্কুলেশন আরও ডিমিনিশড হবে লেট ফেজে, তখন এটা কোল্ড হয়ে যাবে। সো এই দুটোই মূলত পার্থক্য, একটু পড়লে বুঝতে পারবেন। এরপরে আসেন সার্স। সার্চ থেকে আমাদের এখানে খুব একটা পড়ার দরকার নেই, শুধু ডেফিনেশনটা, মানে যে পয়েন্টেড ক্যারেক্টারিস্টিক্সগুলো, হাইপোথার্মিয়া, হাইপারথার্মিয়া, এই কথাগুলো বারবার ভুল করবেন কিন্তু আপনি যদি একবার ভালো করে না দেখে নেন। দেখেন হাইপারথার্মিয়া হলেও সার্চ, হাইপোথার্মিয়া হলেও সার্চ, ট্যাকিকার্ডিয়া, টিকিপনিয়া, ডাব্লিউবিসি কাউন্ট বাড়লেও সার্চ, কমলেও সার্চ, 12,000-এর উপরে গেলে সমস্যা, 4,000-এর নিচে নামলেও সমস্যা। এই কথাগুলো একদম মাথায় রাখবেন, বেশি কম দুটোতেই সার্চ। পেজ নম্বর 12, 12 নম্বর পেজে দেখেন ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে, দিস আর ইম্পর্টেন্ট। পরে আসেন 13 নম্বর পেজে আসেন, যেটা খুবই ইম্পর্টেন্ট, শক মনিটরিং। শক মনিটরিং করতে হলে আপনাকে কী কী জিনিস দেখতে হবে, কিছু মিনিমাম কন্ডিশন রয়েছে, কিছু অ্যাডিশনাল মেজার্স রয়েছে। সো মিনিমাম কী কী করা যেতে পারে, একটা ইসিজি করবেন, পালস অক্সিমেট্রি দিয়ে চেক করবেন, ব্লাড প্রেশার দেখবেন, ইউরিন আউটপুট দেখবেন, দিস আর দ্য মিনিমাম মাস্ট টু নো। এডিশনালের মধ্যে কী কী নামগুলো দেখে নেবেন। তারপর দেখেন যে নিচের দিকে খুবই ইম্পর্টেন্ট 4 নম্বর পয়েন্ট, যেটা গ্লোবাল মেজারমেন্টস অফ ল্যাকটিক অ্যাসিডোসিস। গ্লোবাল মেজারমেন্টস অফ ল্যাকটিক অ্যাসিডোসিস বলে একটা কথা রয়েছে, নামগুলো পড়তে হবে। এখানে মেজারমেন্টস অফ ল্যাকটিক অ্যাসিডোসিস কীভাবে করা যায়। মিক্সড ভেনাস অক্সিজেন স্যাচুরেশন, পেজ নম্বর 13, 13 নম্বর পেজ। মিক্সড ভেনাস অক্সিজেন স্যাচুরেশনের এই প্রত্যেকটা শব্দ ইম্পর্টেন্ট, বেইলি লাভস থেকে নেওয়া। 50 থেকে 70% যদি হয়, লেস দেন 50% হলে কি, মোর দেন 70% হলে কি, এই কথাগুলো প্রত্যেকটা শব্দ ইম্পর্টেন্ট। 14 নম্বর পেজে আসেন, এন্ড পয়েন্ট অফ রিসাসিটেশন বলে একটা কথা রয়েছে। কখন বলবেন যে আমার রিসাসিটেশন কমপ্লিট? আমাদের সমস্যা কী হয়ে জানেন, শুরু করতে পারি, শেষ করতে পারি না। আমি বুঝছি যে একটা ট্রমার পেশেন্ট আসতে 1 লিটার বা 1.5 লিটার ব্লাড লস হয়ে আসতে, আমি তার শুরু করে দিলাম রিসাসিটেশন, ব্লাড দিলাম, ভলিউম এক্সপান্ডার দিলাম, তারপরে ফ্লুইড দিলাম, সবই দিলাম। এখন কখন পেশেন্টের ডিক্লেয়ার করবে ইয়েস হি অর শি ফ্রি ফ্রম ডেঞ্জার অফ শক, এই ডিক্লারেশন ইজ টু মাচ ক্রিটিক্যাল। কেন ক্রিটিক্যাল জানেন? আমরা আপাত দৃষ্টিতে কি দেখি, পালস দেখি, ব্লাড প্রেশার দেখি, ইউরিন আউটপুট দেখি, এগুলো দেখে যখন বুঝি যে ইয়েস পেশেন্ট ইজ ওকে, তখন ওকে বলি। কিন্তু তাই হয় কি? সবসময় হয় না। ওভেনে খাবার গরম করছেন না, যদি অনেক বেশি খাবার একবারে দিয়েছেন, আপনি যে বলে দিলেন
দেখবেন নিচের দিকে গরম হয়ে গেছে 5 মিনিটের মধ্যে বা 2 মিনিটের মধ্যে অনেক গরম হয়ে গেছে, কিন্তু উপরের দিকে গরম হয় নাই। তার মানে হিট ওই পর্যন্ত পৌঁছায় নাই, এই জন্যে ইভেনলি ওয়ার্ম হয় নাই। সো বডিতে এইরকম, আপনি যখন রিসাসিটেশন করবেন একটা পেশেন্টের, আপনি বাইরে থেকে দেখছেন যে আপনার পালস রেট ভালো হয়ে গেছে, ইউরিন আউটপুট ভালো, ব্লাড প্রেশার ভালো, তার মানে আপনি আপাত দৃষ্টিতে মনে করছেন পেশেন্ট ভালো, বাট নট অলওয়েজ ভালো হয়েছে কনফার্ম না। কারণ কি, পেশেন্টের গাট আপনি মনে করছেন ভালো, কিন্তু এই গাটের মধ্যে দেখা যাচ্ছে স্কিমে হয়ে আছে, এটা আপনি দেখতে পাচ্ছেন না খালি চোখে, কিন্তু আপনি বাইরে থেকে দেখলেন ইউরিন আউটপুট ভালো, পালস ভালো, বিপি ভালো, আপনি মনে করতেছেন ভালো, কিন্তু দেখা যাবে যে ভিতরে মাসল বেডে ওই জায়গায় পারফিউশন কমপ্লিটলি হয় না, ওই যে ওভেনে খাবার গরমের মতো, একদিকে গরম হয়ে গেছে আরেকদিকে ঠান্ডা হয়ে আছে, ঠিক ওই রকম একটা ব্যাপার, যে এই যে এইসব জায়গাগুলোতে পারফিউশন হয় না, এটা খালি চোখে দেখা সম্ভব না, বাইরের প্যারামিটারগুলো ইউরিন আউটপুট, পালস, বিপিতে দেখা সম্ভব না। তাহলে এই যে হাইপোপারফিউশন স্টেট, এটাকে বলা হয় অকাল্ট হাইপোপারফিউশন। দুইটা সি হবে, অকাল্ট হাইপোপারফিউশন। এই অকাল্ট হাইপোপারফিউশনটাকে আপনাকে বের করতে হবে। যদি আপনি দেখেন যে তার মিক্সড ভেনাস অক্সিজেন স্যাচুরেশন লেভেল ঠিক আছে, এই পেশেন্টের ল্যাকটিক অ্যাসিডোসিস যেটা আপনি অ্যাসেস করে দেবেন, ল্যাকটিক অ্যাসিডোসিস লেভেল ঠিক আছে, অ্যাসিড লেভেল ঠিক আছে, সো এই প্যারামিটারগুলো যখন দেখে আপনি দেখবেন যে নর্মাল, তখন বলবেন ইয়েস, এন্ড পয়েন্ট অফ রিসাসিটেশন ইজ ওকে। সো আপনাকে কি করতে হবে, মডার্ন টেকনিক, মানে বাইরে থেকে দেখি ইউরিন আউটপুট, পালস, বিপি ভালো, মানে পেশেন্টের রিসাসিটেশন কমপ্লিট বলে ছেড়ে দিলে হবে না, দেখবেন ভিতরে ঠান্ডা হয়ে আছে, এবং পরবর্তীতে এই যে অকাল্ট হাইপোপারফিউশন স্টেটের যে জায়গাগুলো রয়েছে, বিশাল একটা গার্ড বেড, মাসল বেড, এইসব জায়গাগুলো থেকে তখন মেডিয়েটর রিলিজ হয়ে রিপারফিউশন ইনজুরি হবে, পেশেন্ট উইল এক্সপায়ার। সুস্থ রুগী একটু ভালো হওয়ার পরে আবার মরে গেল, প্রদীপ জ্বলে আবার নিভে গেল, এই অবস্থা তৈরি হতে পারে ফ্রম দিস কন্ডিশন। ইনঅ্যাডিকুয়েট রিসাসিটেশনের পরে যদি আমরা রিসাসিটেশন ইনকমপ্লিট ডিক্লেয়ার অফ করে দিই, তখন এরকম ঘটনা ঘটবে যে ভালো হওয়ার পর মরে যাবে, যেটা আমরা আইসিইউ পেশেন্টের ক্ষেত্রে প্রায় দেখি। সো আপনাকে রিসাসিটেশন কমপ্লিট হয়েছে ডিক্লেয়ার করতে হলে এই পয়েন্টগুলোকে আপনাকে টাচ করতে হবে। নাম্বার 1 কি দেখবেন, মডার্ন টেকনিক হচ্ছে গ্লোবাল পারফিউশন, মানে হোল বডি সব জায়গায় পারফিউশন ঠিক হয়েছে কিনা ডিক্লেয়ার করতে হবে। এটা চেক করতে হলে আপনাকে বেস ডেফিসিট +-2 এর মধ্যে থাকতে হবে, অর্থাৎ অ্যাসিডোসিস থাকা যাবে না। বেস ডেফিসিট মানেই তো, তারপর দেখেন সেরাম ল্যাকটেট লেভেল <5 আসতে হবে, অর্থাৎ ল্যাকটিক অ্যাসিডোসিস লেভেল থাকা যাবে না। মিক্সড ভেনাস অক্সিজেন স্যাচুরেশন লেভেল 50 to 70% মধ্যে থাকতে হবে। এই 3টা পয়েন্ট যখন মেট আপ হবে, তখন আপনি বলবেন ইয়েস, তার হোল বডি সব জায়গাতেই ইভেনলি পারফিউশন হয়েছে, তখন আপনি ডিক্লেয়ার করবেন ইয়েস, তার রিসাসিটেশন ইজ কমপ্লিটেড। সো দিস পয়েন্টস আর ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আপনি 14 নম্বর পেজে আসেন, দেখেন এন্ড পয়েন্ট অফ রিসাসিটেশন, এই কথার 3টা শব্দ দেওয়া আছে, বেস ডেফিসিট, এই প্রথম লাইনের মধ্যে বেস ডেফিসিট, ল্যাকটিক অ্যাসিড এবং মিক্সড ভেনাস স্যাচুরেশন, এই 3টা জিনিস যদি আপনার কাছে মনে হয় স্যাটিসফ্যাক্টরি, তখন আপনি বলবেন রিসাসিটেশন ইজ কমপ্লিটেড। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ টাইপ এক্সাম। এই জায়গার লাস্ট কথা, ফ্লুইড থেরাপি দেওয়ার সময় আপনাকে কয়টা জিনিস দেখতে হবে। এখানে যে পয়েন্টগুলো আছে পয়েন্টগুলো দেখবেন। লাস্ট যে একটা বোল্ড করে দেওয়া আছে, ডোন্ট হুইফ দ্য টায়ার্ড হর্স। মিক্সড ভেনাস অক্সিজেন স্যাচুরেশন লেভেল যদি মোর দেন 70% হয়, তাহলে বুঝতে হবে যে তার অক্সিজেন ওখানে যাচ্ছে, সেপ্টিক শকের ক্ষেত্রে যেটা মেনলি হয়ে থাকে, তার ব্লাডও যাচ্ছে, অক্সিজেনও যাচ্ছে, সে আর ইউজ করতে পারছে না। তার মানেটা কি, পেশেন্টের শকের লেভেল এমনই হয়েছে, দিস ইজ আ সেল, এখানে ব্লাডও যাচ্ছে, অ্যাডিকুয়েট সাফিসিয়েন্টলি ব্লাড দিয়েছেন, এই জায়গায় অক্সিজেন সাপ্লাই গেছে, কিন্তু দিস সেল ইজ সিভিয়ারলি প্যাথোলজিক স্টেট, ইল, সিক, এটা আর এই অক্সিজেনকে ইউজ করতে পারছে না, ক্যান্ট ইউজ করতে পারছে না। ইউজ করতে না পারার ফলে সে কার্বন ডাইঅক্সাইড লেভেল এখানে বেড়ে যাচ্ছে। তার মানে কার্বন ডাইঅক্সাইডকে সে এক্সক্রিট করতে পারছে না, কার্বন ডাইঅক্সাইডকে সে এক্সক্রিট করতে না পারার ফলে কার্বন ডাইঅক্সাইড লেভেল বেড়ে যাচ্ছে, মিক্সড ভেনাস অক্সিজেন স্যাচুরেশন লেভেল। এবং আরেকটা জিনিস হচ্ছে, এখান থেকে যে আর্টারি মাধ্যমে, সরি এখানে একটু খেয়াল করেন, কার্বন ডাইঅক্সাইডের সম্পর্ক না, মেইনলি অক্সিজেনের সম্পর্ক। অক্সিজেনটাকে সে ইউজ করতে পারছে না এই সেল, দিস ইজ দ্য আর্টারিয়াল সাইড। কালারটা দেখাই দিই তাহলে আপনার বুঝতে আরো সুবিধা হবে। তাহলে আর্টারিয়াল, দিস ইজ দ্য আর্টারিয়াল সাইড, এই সাইড থেকে আমার অক্সিজেনেটেড ব্লাড আসলো,
দিস ইজ দ্য ভেনাস ব্লাড। আর্টেরিয়াল ব্লাড থেকে অক্সিজেন সেলে আসলো, সেল অক্সিজেন ইউজ করতে পারলো না, অক্সিজেনকে সে ভেনাস ব্লাডের মধ্যে ফেরত দিল, হয় না? যারা সরকারি চাকরি করেন জানেন উপজেলায় অনেক টাকা যায়, কিন্তু অনেক টাকা সরকারি খাতে খরচ করা যায় না বলে বছর শেষে জুন ক্লোজিংয়ের আগে টাকা ফেরত পাঠাইতে হয় এবং শেষের দিকে অনেক ট্রেনিং শুরু হয়, তো খেতে না পারার কারণে ফেরত দিতে হয়, ওই রকম একটা ব্যাপার। সেল আর এই অক্সিজেন ইউজ করতে পারছে না, সে তখন ছেড়ে দিচ্ছে, সিক। ভেনের মধ্যে আপনি দেখছেন অক্সিজেন বেশি, যেটা থাকার কথা ছিল না। ভেনের মধ্যে অক্সিজেন বেশি মানে কি খারাপ কথা না? অক্সিজেন বেশি দেখবে আর্টারির মধ্যে, ভেনের মধ্যে না। ভেনের মধ্যে অক্সিজেন বেশি মানে সেল ইউজ করতে পারে না বলে ফেরত দিয়েছে। মিক্সড ভেনাস অক্সিজেন স্যাচুরেশন লেভেল বেড়ে যাওয়া মানে বুঝতে হবে দের ইজ প্যাথোলজি ইন দ্য সেল, যেই সেল অসুস্থ, ইউজ করতে পারছে না, সেই সেলকে আপনি আরও বেশি ব্লাড দিচ্ছেন, আরও বেশি ফ্লুইড দিচ্ছেন, আরও বেশি ব্লাড দিচ্ছেন, তাহলে একটা সময় সেল আরও খারাপ হয়ে যাবে। এই জন্যে বলা হয় ডোন্ট হুইপ দ্য টায়ার্ড হর্স। যেই ঘোড়া আপনাকে বহন করে নিয়ে যে আপনার মালপত্র বহন করে নিয়ে যাচ্ছে, দূর দূরান্তের দেশে নিয়ে যাচ্ছে, সেই ঘোড়া যখন অতিমাত্রায় টায়ার্ড হয়ে যাবে, তাকে যতই চাবুক মারেন না কেন সে আর দৌড়াবে না, শুয়ে পড়বে। এই জন্যে ঘোড়া যদি অনেক টায়ার্ড হয়ে যায় তাকে চাবুক মারতে হয় না, তাকে একটু রিল্যাক্স দিতে হয়, সে তাহলে টানে। আর যদি বেশি চাবুক মারে কী হয় জানেন, নাটক সিনেমায় দেখছেন ঘোড়া কিন্তু শুয়ে পড়ে, শুয়ে পড়লে আর উঠাইতে পারবেন না। সো একবার টায়ার্ড হর্সকে যদি অতিমাত্রায় আপনি আরও হুইপ করেন, সে যেমন উঠবে না, ঠিক তেমনই এরকম একটা সিক সেলকে, অসুস্থ সেলকে যদি আপনি অতিমাত্রায় বেশি পরিমাণ ব্লাড দিয়ে ফেলেন বা তার অক্সিজেন বেশি সাপ্লাই দিয়ে ফেলেন, সে শুয়ে পড়বে, আর উঠবে না, তার মানে একবারে ভার্টিক্যালি আপওয়ার্ডস চলে যাবে। সো দিস ইজ ভেরি সিম্বলিক একটা ওয়ার্ড, ডোন্ট হুইপ দ্য টায়ার্ড হর্স। মিক্সড ভেনাস অক্সিজেন স্যাচুরেশন মোর দেন 70% মানে তার অক্সিজেনের অভাব নাই, বাট দ্য সেল ক্যান্ট ইউজ দ্য অক্সিজেন, সো ডোন্ট গিভ ওভারফ্লো অফ দ্য অক্সিজেন আর ব্লাড। এনিওয়ে, আমরা যেহেতু এই জায়গাগুলো কনসেপশন বিল্ড আপের বিষয়, সো এই জন্য এইগুলো ডিসকাস করলাম। পরের বিষয়গুলো খুব বেশি ডিসকাশনের জায়গা নাইও, অনেক কিছু স্ট্রেট ফরওয়ার্ড। এখানে একটা টেবিল দেওয়া আছে 14 নম্বর পেজে, দেখেন একটা টেবিল দেওয়া আছে, তাহলে এই টেবিল থেকে এখন আপনি চোখ বন্ধ করে বলতে পারবেন যে কার্ডিওভাস্কুলার চেঞ্জ কী হতে পারে, তারপরে মেটাবলিক কী কী চেঞ্জ হতে পারে। আমরা জানি সব শকের একটা বিশেষ বৈশিষ্ট্য কি, বেস ডেফিসিট, মানে অ্যাসিড বাড়বে বেস কমবে, কমন কথা, শক মানে অ্যাসিড বাড়বে বেস কমবে, তাহলে সব শকের ক্ষেত্রে বেস ডেফিসিট হাই হবে, বেস কমে গেছে মানে অ্যাসিড বাড়ছে। তারপর দেখেন মিক্সড ভেনাস অক্সিজেন স্যাচুরেশন লেভেল হাই হবে শুধুমাত্র ডিস্ট্রিবিউটিভ শকে, যেখানে প্যাথোলজি ইন দ্য একদম সেলুলার লেভেলের, সেই জায়গায় ডিস্ট্রিবিউশনের সমস্যা হচ্ছে। তারপর দেখেন ভেনাস রিটার্ন কাদের বেশি হবে, ভাস্কুলার রেজিস্ট্যান্স কাদের বেশি হবে, কার্ডিয়াক আউটপুট কোথায় এফেক্ট হবে, এখন রিডিং পড়লে আপনি এখন বুঝতে পারবেন। এরপরে আমরা শুরু করব হেমোরেজ পোর্শনটা, হেমোরেজের পরে আমরা তারপরে উন্ডে যাব। হেমোরেজের মধ্যে আমাদের খুব ফোকাল প্রিপারেশনস 15 নম্বর পেজে দেখেন হেমোরেজের ক্লাসিফিকেশন দেওয়া আছে। ক্লাসিফিকেশনটা খুব ইম্পর্টেন্ট, স্পেশালি অ্যাকর্ডিং টু টাইম অফ ব্লিডিং, দ্যাট ইজ প্রাইমারি, রিঅ্যাকশনারি অ্যান্ড সেকেন্ডারি হেমোরেজ, খুব ইম্পর্টেন্ট, একদম মুখস্থ রাখতে হবে। প্রাইমারি মানে ডিউরিং অপারেশন বা ডিউরিং ট্রমা, রিঅ্যাকশনারি মানে 24 ঘন্টার মধ্যে, সেকেন্ডারি মানে আফটার 7 to 14 days। তারপর দেখেন কনসিলড হেমোরেজ অ্যান্ড রিভিলড হেমোরেজ, খুবই ইম্পর্টেন্ট কথা। নিচের দিকে দেখেন রিঅ্যাকশনারি হেমোরেজ ইনফিনিটিভ স্টার, যেই টপিকস না পড়ে পরীক্ষার হলে যাওয়া যাবে না, সেটা হচ্ছে রিঅ্যাকশনারি হেমোরেজের কজগুলো অ্যান্ড এক্সাম্পল, মাস্ট টু নো। মানে ইচ অ্যান্ড এভরি সেশন এখান থেকে প্রশ্ন থাকে, এবারে 2022 সেশনে ছিল, তার আগের সেশনেও ছিল, প্রতিবারই কোশ্চেন এখান থেকে থাকে। হেমোরেজের ক্লাসিফিকেশন আমরা দেখেছি ইতিপূর্বে। তারপর দেখেন এই 2022 কোশ্চেন ছিল রিঅ্যাকশনারি হেমোরেজ, পড়লেই পারা যাবে, না পড়লে পারা যাবে না। আবার দেখেন 2020 কোশ্চেন, 2022 কোশ্চেন ছিল এটা, 2020 কোশ্চেন সেটা রিঅ্যাকশনারি হেমোরেজ থেকে। এরপর দেখেন ব্লাড অ্যান্ড ব্লাড প্রোডাক্টস, এখান থেকে খুব বেশি পড়ার দরকার নেই। 17 নম্বর পেজে আসেন, ট্রান্সফিউশন ট্রিগার বলে একটি কথা রয়েছে। ট্রান্সফিউশন ট্রিগারের দেখেন মোর দেন 10 হেমোগ্লোবিন থাকলে ট্রান্সফিউশন খুব একটা জরুরি না, এটা টেবিল দেওয়া আছে, টেবিলটা পড়বেন। ব্লাড প্রোডাক্টসের মধ্যে বিশেষ করে পড়তে হবে যেটা আপনাকে এফএফপি, তার শেলফ লাইফ এবং তার বিস্তারিত সবই পড়তে হবে, এফএফপি। এরপরে আসেন পেজ নম্বর 18, 18 নম্বর পেজে আসেন। 18 নম্বর পেজে দেখেন প্লাটিলেট কনসেন্ট্রেট। এই কনসেন্ট্রেটের মধ্যে এখানে স্টোরেজটা কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার করে, এরকম অল্প কয়েকটা কথা জানবেন। শেলফ লাইফ অনলি 5 days, প্লাটিলেটের শেলফ লাইফ 4 নম্বর লাইনে আছে, অনলি 5 days। পেজ নম্বর 19-এ আসেন। 19 নম্বর পেজে দেখেন ফ্রেশ ফ্রোজেন প্লাজমা বা এফএফপি। ইন্ট্রোডাকশনের পরে যে প্যারাটা রয়েছে খুবই ভালো করে পড়তে হবে, অ্যাডাল্ট, তারপরে স্টোরেজ, তারপরে কন্টেন্ট, এই কথাগুলো ইম্পর্টেন্ট। এরপর আসেন ক্রায়োপ্রেসিপিটেটের দ্বিতীয় প্যারাটা ইম্পর্টেন্ট, তার শেলফ লাইফ,
কী কী ফ্যাক্টর থাকে এই কথাগুলো ইম্পর্ট্যান্ট। এরপরে আসেন পেজ নম্বর 20 নম্বর পেজে দেখেন ব্লাড ট্রান্সফিউশনের মধ্যে এই প্যারার মধ্যে নিচের দিকে দেখেন হোয়াট ইনফেক্টিভ কমপ্লিকেশন মে বি সিন, কী কী ইনফেকশন ট্রান্সমিট হতে পারে থ্রু দ্য ব্লাড, এই কথাগুলো লেখা আছে, পড়বেন। 21 নম্বর পেজে পড়ার দরকার নেই, আসেন 22 নম্বর পেজে আসেন ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন। একটা পেশেন্টকে তার যে পরিমাণ ব্লাড ভলিউম, অর্থাৎ যদি আমি অ্যাডাল্ট মানুষ হই আমার 5 থেকে 6 লিটার ব্লাড থাকবে, সো আমাকে যদি 24 ঘন্টার মধ্যে মোর দেন 5 লিটার ব্লাড দেওয়া হয়, অর্থাৎ টোটাল ভলিউম অফ ব্লাড যদি রিপ্লেস করা হয় উইদিন 24 আওয়ার্স, তাহলে এটাকে বলা হবে ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশনস। আমার যে ভলিউম তার থেকে বেশি যদি ট্রান্সফিউশন করা হয়। ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশনের কমপ্লিকেশনগুলো ইনফিনিটি বিস্টার, ইচ অ্যান্ড এভরি ইয়ার রিপিটেশন হয়, এবং এগুলো আমি একটা সোর্স থেকে পড়তে বলবো না, বেইলিয়ান ল্যাবসে অনলি 5টা দেওয়া আছে, এই 5টা দিয়ে হবে না। আরসিএস ম্যানুয়াল থেকে আমাদের এখানে তুলে দেওয়া হয়েছে, 23 নম্বর পেজে আছে দেখেন, সেগুলোও পড়বেন। তাহলে 22 নম্বর পেজে কমপ্লিকেশন যেগুলো আছে পড়বেন, এগুলো তো পড়বেনই, এর সাথে কি পড়বেন, 23 নম্বর পেজে দেখেন কমপ্লিকেশনস অফ ব্লাড ট্রান্সফিউশনের মধ্যে আরও কমপ্লিকেশনগুলো আছে, ওগুলো পড়বেন। তাহলে এই যে টেবিল আমি দিলাম, এখানে প্রথম 5টা হচ্ছে ফ্রম বেইলিয়ান ল্যাবস, তারপরেরগুলো বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করা, টেক্সট বই থেকে, আরসিএস ম্যানুয়াল থেকে, অ্যালফোলজি থেকে, এসআবি থেকে, বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা, এগুলো পড়বেন। আর যদি বলে একটা সিঙ্গেল ব্লাড ট্রান্সফিউশনের কমপ্লিকেশন কি, 23 নম্বর পেজে দেওয়া আছে, পড়বেন। 2019-এর কোশ্চেন ছিল কমপ্লিকেশনস অফ ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশনস, পেজ নম্বর 24, এআরডিএস এর শুধুমাত্র এটিওলজিগুলো পড়বেন, আর কিছু পড়া দরকার নেই। এরপরে আমরা যে চ্যাপ্টারটি পড়ব উন্ড হিলিং। তো বিফোর স্টার্টিং দিস পোর্শনস আমি আপনাকে রিকোয়েস্ট করবো প্লিজ টেক এ শর্ট ব্রেক, 10 মিনিট একটা ব্রেক নিয়ে আপনি এরপরে পোর্শনটুকু শুরু করবেন। তাহলে ব্রেকের পরে আমরা আবার শুরু করি। আমাদের লেকচার শিটের 25 নম্বর পেজে আসেন, উন্ডস হিলিং এবং টিস্যু রিপেয়ার। এই জায়গাতে কিছু ইম্পর্টেন্ট জায়গা রয়েছে যেগুলো একদম ফোকালি প্রিপারেশন নিতে হবে, অনেক ডিটেলিং করে পড়ার কোনো দরকার নেই। কী কী পড়তে হবে দেখেন, ফ্যাক্টরস অ্যাফেক্টিং উন্ড হিলিং, ভেরি ইম্পর্ট্যান্ট। এখান থেকে আপনি প্রশ্ন পাবেন, যদি একটা প্রশ্ন পান এখান থেকে পাবেন। আরেকটা হচ্ছে টিডি অ্যান্ড অ্যান্টিডি উন্ড রয়েছে, তবে বেশি ইম্পর্টেন্ট যেটা দেখবেন উন্ড ইনফেকশনের একটা ক্লাসিফিকেশন রয়েছে, ক্লিন উন্ড, ক্লিন কন্টামিনেটেড উন্ড, ডার্টি উন্ড, এই ক্লাসিফিকেশনটা খুব ইম্পর্টেন্ট এবং তার এক্সাম্পল সহ। কম্পার্টমেন্ট চিহ্ন পড়তে হবে, প্রেশারস আর ভেরি ইম্পর্টেন্ট, তো সাইডগুলো ইম্পর্টেন্ট, নেক্রোটাইজিং ফার্সাইটিস, স্কার, এগুলো আমরা পড়বো মূলত। তো উন্ড হিলিংয়ের ফেজ 3টা আমরা জানি, এই 3টা ফেজের কিছু কন্ডিশন রয়েছে, সেগুলো আমাদের পড়তে হবে। যেমন দেখেন একটা উন্ড হলে প্রথমে কি হয়, আর এই যে 3টা ফেজ, অ্যাকুট ইনফ্লামেটরি ফেজ, প্রলিফারেটিভ ফেজ, ম্যাচুরেশন ফেজ। যে কোনো জায়গায় কেটে গেলে কিন্তু ঘা শুকাবে যদি প্রবলেম না থাকে। দেখবেন কেটে গেলে আপনি যদি কিছু নাও করেন, যদি মাইনর ইনজুরি হয় তাহলে অটোমেটিক বন্ধ হয়ে যায়, কারণ ওখানে প্রথমেই কি হেমোস্ট্যাসিস হয়, প্লাটিলেট আসে, প্লাগ ফর্মেশন করে, হেমোস্ট্যাসিস হচ্ছে। এরপরের ফেজে এখানে হিলিংয়ের জন্য কিছু কন্ডিশন তৈরি হয়, তার মানে এখানে প্রথমে আসলো নিউট্রোফিল চলে আসবে, নিউট্রোফিল রিপ্লেস হবে ম্যাক্রোফেজ দিয়ে, এরপরে আসবে কি জানেন, ফাইব্রোব্লাস্ট সেল আসবে। তাহলে দেখেন এখানে প্রথমে এই ছবি যদি আমরা দেখি, তাহলে একদম প্রথম যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, দিস ইজ ইনফ্লামেটরি ফেজের ছবি, দিস ইজ দ্য প্লাটিলেট সেল। প্রথমেই আসবে প্লাটিলেট, এসে প্লাগ ফর্মেশন করে ব্লিডিং বন্ধ করবে। ব্লিডিং বন্ধ হওয়ার পরে এরপর দেখেন এখানে নিউট্রোফিল চলে এসেছে, নিউট্রোফিল এসে এখানে ইনফ্লামেশন শুরু করে দিয়েছে, এরপরে ইট উইল বি রিপ্লেসড বাই ম্যাক্রোফেজ। তারপরে দেখেন আরেকটা জিনিস যদি এখানে একটু খেয়াল করে দেন, ব্লাড ভেসেলগুলো প্রথম ফেজে কি ব্লাড ভেসেলগুলো দেখেন একদম মানে আরও বেশি ডাইলেটেড হয়ে গেছে, মানে বেশি বেশি ভাস্কুলার সাপ্লাই দিতে চলে এসেছে, মানে প্লাটিলেটকে সাপ্লাই দেওয়ার জন্য তো ব্লাড ভেসেলের মাধ্যমে আসতে হবে। সো দেখেন ব্লাড ভেসেলগুলো এখানে আরও বেশি ডাইলেটেড হয়ে আছে। পরে যখন নিউট্রোফিল চলে আসলো তখন দেখেন ব্লাড ভেসেলগুলো আস্তে আস্তে তাদের একটা চেঞ্জ চলে এসেছে। তারপরে দেখেন 3 নম্বর ফেজে দেখেন এখানে ফাইব্রোব্লাস্ট চলে এসেছে, মানে যুদ্ধ চলতেই থাকবে এমন তো না, যুদ্ধ তো শেষ করা লাগবে। তো শেষ করার জন্য কি এখন বলে ইয়েস তোমাদের আর নিউট্রোফিল, প্লাটিলেট, ম্যাক্রোফেজ এগুলোর আর দরকার নেই, এখন আমি চলে এসেছি বড় ভাই ফাইব্রোব্লাস্ট সমাধান করে দিচ্ছি। ফাইব্রোব্লাস্ট এসে তখন বলবে ইয়েস আমার কাজ হচ্ছে কোলাজেন সিনথেসিস করা, তার মানে উন্ডের স্ট্রেংথ ফিরাই দেওয়া। ফাইব্রোব্লাস্ট তখন এখানে কোলাজেন সিনথেসিস করে দিল, কোলাজেন সিনথেসিস করে দিলে তখন উন্ড হিলিং হয়ে যাবে, উন্ড হিলিং হয়ে যাবে। এখন এখানে মজার বিষয়টা, ধরুন আপনি একটা সার্জিক্যাল উন্ড তৈরি করলেন, উন্ড তো বিভিন্নভাবে হতে পারে, সার্জিক্যাল উন্ড তৈরি করলেন, কেমন করলেন, এই যেটা ভদ্রলোক
সার্জিক্যাল উন্ড আপনি কীভাবে করতে পারেন? ধরুন তার এই কপালের এখানে আপনি একটা অপারেশন করলেন, অপারেশন করতে গেছেন কপালে, এইভাবে কাটলেন, তার একটা ছোট টিউমার ছিল, এই টিউমারে আপনি কাটলেন এইভাবে, এই ছিল তার টিউমার কপালের উপরে, আপনি এইরকম একটা মাঝখান দিয়ে পোস্ট মেরে কেটে দিলেন, তাহলে এখন এই উন্ড তো হিল হবেই, হিল হবে না তা তো না, কিন্তু এই উন্ড হিল হলেও তার কোলাজেন ফাইবারের যে ওরিয়েন্টেশনটা কি ছিল দেখেন, তার কোলাজেন ফাইবারের ওরিয়েন্টেশন ছিল এইরকম, ঠিক আছে? আপনি একদম মাঝ বরাবর কেটে দিলেন, তাহলে এখন এই কোলাজেন যে নতুন সিনথেসিস করবে ফাইব্রোব্লাস্ট, সে একটা কোলাজেন দিল, মনে করেন এইদিকে একটা দিল, এইদিকে একটা, এইদিকে একটা, এইদিকে, বিভিন্নভাবে ডিসঅর্গানাইজড কোলাজেন তৈরি করে দিল। তারপরে এই রোগী যখন ঘাটা শুকাবে তখন কেমন লাগবে জানেন দেখতে? সে দেখবে একটা ব্যাড স্কারিং দেখবে, আগলি লুকিং স্কারিং তার কপালের উপর দেখা যাবে। কিন্তু যদি আপনি অপারেশনটা করার সময় মানে প্ল্যান্ট ইনসিশন যদি দিতেন, যদি ইনসিশন এই টিউমারটাকে আমি কাটবো, এই টিউমারটাকে আমি কাটবো, যদি আমি একটা প্ল্যানিং ইনসিশন দিতাম এই বরাবর, তাহলে আমি কোলাজেন ফাইবারগুলোর ডিস্টরশন কম হতো, মাঝ বরাবর কাটা পড়তো না। তখন যে কোলাজেন সিনথেসিস হতো সেই কোলাজেনগুলো সিনথেসিসগুলো এইভাবে হতো, এবং এই অপারেশন শেষে একটা লিনিয়ার উন্ড তৈরি হতো, এই অপারেশন শেষে একটা হয়তো একটা লিনিয়ার একটা স্কার তৈরি হলো এরকম, সেটা আগলি লুকিং হতো না। এখন এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে একটু পরে আমরা হাইপারট্রপিক স্কার অ্যান্ড কেলয়েড পড়ব। যদি আপনি ক্রিস লাইন বরাবর লেন্সার্স লাইন মেনটেন না করে ইনসিশন না দেন, তাহলে যে ডিসঅর্গানাইজড কোলাজেন সিনথেসিস হবে, এই কোলাজেন এমন হতে পারে তারা অ্যাগ্রেসিভ হয়ে প্রথম যারা ইনিশিয়াল উন্ড মার্জিন ছিল এইটা, কিন্তু দেখা যাবে যে ইনিশিয়াল উন্ড মার্জিনের বাইরেও সে আরও বেশি স্কার তৈরি করছে। This scar beyond the initial wound margin is called keloid. দেখবেন অনেকের কান ফুরাইতে গেছে, কান ফুরানোর পরে কান ফুরানোর সময় ছোট্ট একটা ফুটা করছে, কিন্তু ফুরানোর পরে দেখবেন কানের উপরে এত বড় একটা টিউমারের মতো হয়ে গেছে। তার মানে ইনিশিয়াল উন্ড মার্জিন ছিল একটা ছোট্ট ফুটা, আর তারপরে অনেক বড় টিউমারের মতো, দ্যাট ইজ দ্য কেলয়েড। ইয়ার লোবিলের ক্ষেত্রে খুবই হয়, চেস্টের ক্ষেত্রে হয়, শোল্ডার জয়েন্টের কাছে, মোবাইল এরিয়াতে বেশি হয় কেলয়েড। তাহলে ফ্যাক্টরস অ্যাফেক্টিং উন্ড হিলিং ভেরি ইম্পর্টেন্ট। পেজ নম্বর 26 দেখেন লোকাল ফ্যাক্টর রয়েছে, সিস্টেমিক ফ্যাক্টর রয়েছে। সো সাইট অফ দ্য উন্ড, স্ট্রাকচার ইনভলভ, মেকানিজম অফ দ্য উন্ড, লস অফ টিস্যু, কন্টামিনেশন অফ দ্য উন্ড, হেমাটোমা, লোকাল ব্লাড সাপ্লাই, ইমোবিলাইজেশনস, ইরাডিয়েশনস, আলট্রাভায়োলেট রে, প্রেশার, এগুলো বিভিন্ন ফ্যাক্টরের কারণে উন্ড হিলিং অ্যাফেক্টেড হতে পারে। যদি উন্ড কন্টামিনেটেড থাকে তাহলে এখানে উন্ড হিলিংটা ডিলেড হবে, আবার যদি ওখানে হেমাটোমা হয় তাহলে উন্ড হিলিং ডিলেড হবে। সো তারপর দেখবেন ফেসের উন্ড খুব ইজিলি হিল হয়ে যায়, আবার ফুটের উন্ড সহজে হিল হবে না। সো এইসব ফ্যাক্টরগুলো আপনাকে মাথায় রাখতে হবে। সিস্টেমিক ফ্যাক্টরের মধ্যে অবশ্যই যার নিউট্রিশন ভালো না, স্ট্যাটাস ভালো না, তার উন্ড হিলিং ডিলেড হবে। আবার যাদের ডিজিজ কন্ডিশন রয়েছে, ডায়াবেটিস রয়েছে, ইমিউন ডিফিসিয়েন্সি রয়েছে, তাদের ক্ষেত্রে উন্ড হিলিং ডিলেড হবে। সো এই ফ্যাক্টরগুলো ভেরি ইম্পর্টেন্ট। পেজ নম্বর 26 এই ফ্যাক্টরগুলোকে ইনফিনিটিভ স্টেজে দাগিয়ে রাখেন, লোকাল ফ্যাক্টর অ্যান্ড দ্য সিস্টেমিক ফ্যাক্টর। কমপ্লিকেশনস অফ উন্ড হিলিংয়ে 4 ধরনের কমপ্লিকেশন হতে পারে, ডেফিসিয়েন্সি হতে পারে, এক্সেসিভ হতে পারে, কন্ট্রাকচার হতে পারে, আদার্স কিছু কন্ডিশন রয়েছে, এই কন্ডিশনগুলো পড়তে হবে। 27 নম্বর পেজে দেখেন উন্ডেইসেন্স, ইনফিনিটিভ স্টার টপিক্স। উন্ডেইসেন্স এই কী ফ্যাক্টর রয়েছে, ফ্যাক্টরস অর রিস্ক ফ্যাক্টরস ফর উন্ডেইসেন্স, জেনারেল অ্যান্ড লোকাল। এটা অনেকটা ফ্যাক্টরস অ্যাফেক্টিং উন্ড হিলিংয়ের মতোই। আর উন্ডেইসেন্সে কয়েকটা কন্ডিশন রয়েছে, যেমন 5 to 8 পোস্ট অপারেটিভ ডেতে সাধারণত হয়ে থাকে, 3% পেশেন্টের ক্ষেত্রে এটা হতে পারে, এবং রিস্ক ফ্যাক্টর রয়েছে, এই কথাগুলো ইম্পর্টেন্ট। একটা কথা পেজ নম্বর 27 একটু লিখে নেবেন, বেশি লেখাবো না, আমি খুব কম লেখাই, কিন্তু এটা ইম্পর্টেন্ট ইনফরমেশন এই বইটার মধ্যে মিসিং হয়ে গেছে। সো আমি রিকোয়েস্ট করছি একটু লিখে নেবেন। 4টা কথা, 4টা ওয়ার্ড। এটা ডিগ্রি অফ কন্টামিনেশনের উপরে বেসিস করে উন্ডকে 4 ভাবে ক্লাসিফাই করা হয়। এটা ক্লিন উন্ড, ক্লিন কন্টামিনেটেড উন্ড, কন্টামিনেটেড উন্ড অ্যান্ড ডার্টি উন্ড। এখন কোনগুলোকে ক্লিন উন্ড বলবেন? প্রথম কথা, উন্ডে ডিউরেশন কম, বেশিক্ষণ ধরে আগে হয় নাই ঘটনা, এবং এখানে কোনো ধরনের অর্গানিজম আসার সুযোগ পাই নাই,
এবং কোনো হলো মাস্কুলার অর্গান বা ভিসকাস ওপেন হয় নাই। কেমন? যেমন ধরেন আপনার হাতের এখানে একটা লাইপোমা ছিল বা কপালে একটা লাইপোমা, এই লাইপোমাটা অপারেশন করা হয়েছে, অ্যাসেপ্টিভ প্রিকশন নেওয়া হয়েছে, ইনসিশন দেওয়া হয়েছে, আবার ক্লোজ করে দেওয়া হয়েছে। সো এখানে কোনো হলো মাস্কুলার অর্গানে অর্থাৎ গাটের কোনো সম্পর্ক নাই, এখানে ইনফেকশন ঢুকতে পারে নাই, এখানে অ্যাসেপ্টিভ প্রিকশন মেনটেন করা হয়েছে। সো দিস আর ক্লিন উন্ড, ইনফেকশন রেট ভেরি ভেরি পোর, মাত্র 2%। আচ্ছা আসেন, ক্লিন কন্টামিনেটেড উন্ড কখন বলবেন? হ্যাঁ ঠিক আছে, আপনি অপারেশন করছেন, হলো মাস্কুলার অর্গান ওপেন হয়েছে কিন্তু স্পিলেজ হয় নাই। কেমন? এই ছবিটা যদি দেখেন, দিস ইজ দ্য ডিডোনাম। ডিডোনামের সেকেন্ড পার্টে এসে ওপেন করে কে বলেন তো? দিস ইজ দ্য গল ব্লাডার, দিস ইজ দ্য কমন বাইল ডাক্ট। তারপর দেখেন এখানে ডিডোনামের সেকেন্ড পার্টে এসে ওপেন করে আমাদের বাইল ডাক্ট। এখন আপনি এই লেভেলে গল ব্লাডারে অপারেশন করার জন্য এই লেভেলে কাটবেন, তাহলে এই যে হলো মাস্কুলার অর্গানকে কিন্তু আপনি ওপেন করছেন, কাটছেন, কিন্তু স্পেলেজ হইতে দেন নাই বা মিনিমাম স্পেলেজ হয়েছে। তাহলে এই যে ওপেন করলেন কিন্তু স্পিলেজের চান্স খুবই কম। ইট ইজ ক্লিন উন্ড বাট দেয়ার ওয়াজ দ্য চান্স অফ কন্টামিনেশনস। ইটস নট কন্টামিনেটেড, ইট ইজ ক্লিন উন্ড বাট দেয়ার ওয়াজ চান্স অফ কন্টামিনেশন, ইটস ক্লিন কন্টামিনেটেড উন্ড। অ্যাপেন্ডিক্স ধরে কাটছেন, অ্যাপেন্ডিক্স কাটলেন কিন্তু গাটের গা বেয়েই তো কাটলেন, সিকামের ওখানে। সো দেয়ার ওয়াজ অলসো চান্স অফ কন্টামিনেশনস। সো ইট ইজ কল্ড ক্লিন কন্টামিনেটেড, মানে একটু আধটু কন্টামিনেশন হয়েছে। তো ক্লিন কন্টামিনেটেড উন্ডের এই কন্ডিশনগুলো আপনাকে জানতে হবে, এক্সাম্পলগুলো, এক্সাম্পলের প্রত্যেকটা কথা লিখে রাখেন। বোঝার জন্য আমি বর্ণনাটা লিখেছি, ডেফিনেশনটা লিখেছি, বাট এক্সাম্পলগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এরপর আসেন কন্টামিনেটেড, খারাপ কন্ডিশন, কন্টামিনেশন হয়ে গেছে, হলো মাস্কুলার অর্গান কাটাও পড়ছে এবং ভেতর থেকে জিনিসপত্র বের হয়ে আসছে। তারপর দেখেন ইনফ্লামেটরি উন্ড, এখনও পাস হয় নাই, সেলুলাইটিস পাস হয় নাই, জিআইটি বাইপাস সার্জারি করছেন, গ্যাস্ট্রোজেজুনোস্টমি করেছেন বা জেজুনোস্টমি করে দিয়েছেন, তাহলে যে কাটলেন, কাটে জুড়ো লাগালেন, স্পিলেজও তো হবে। ট্রমাটিক উন্ড, কিন্তু টাইমটা অনেক পার হয় নাই, 6 ঘন্টা পার হয় নাই এখনো, ওপেন ফ্র্যাকচার, কন্টামিনেশন হয়ে গেছে, বাইল ইঞ্জুরি, দিস আর কল্ড কন্টামিনেটেড উন্ড, চান্স অফ ইনফেকশন 20%। বাট সবচেয়ে খারাপ যেটা ডার্টি উন্ড, নিয়ারলি 50% চান্স অফ ইনফেকশন, 10টা করবেন 5 জনের ইনফেকশন হবে, এরকম একটা ব্যাপার। যে রুগীর করছেন তার হওয়ার সম্ভাবনা 50-50। পাস ইজ এনকাউন্টার্ড, অর্থাৎ একদম অ্যাবসেস ড্রেন করছেন, অ্যাবসেস কাটলে তো ওর মধ্যে পুজে আছে, ইনফেকশনই তো ভরে আছে। পারফোরেটেড অ্যাপেন্ডিসাইটিস, পেপটিক আলসার ডিজিজ এবং উন্ডের ডিউরেশন যদি মোর দেন 6 আওয়ার্স ওল্ড হয়, দিস আর কল্ড ডার্টি উন্ড। এই 4টা কথা একটু লিখে রাখেন কষ্ট করে, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় কাজে লাগবে এবং আলফোলজি বইয়ের মধ্যে এই তথ্যগুলো রয়েছে। হাইপারট্রপিক স্কার কেলয়েড, পেজ নম্বর 28। মার্জিনের মধ্যে থাকলে হাইপারট্রপিক স্কার, মানে ইনিশিয়াল উন্ড মার্জিনের মধ্যে থাকলে হাইপারট্রপিক স্কার, বাইরে চলে গেলে কেলয়েড। দেখেন প্রত্যেকটা ছবি এখানে অল আর দ্য কেলয়েড, মানে ইনিশিয়াল উন্ড মার্জিনের বাইরে চলে গেছে। দিস আর ওয়ান টাইপ অফ বিনাইন টিউমার বলা হয়, এখন আর কেলয়েড বা হাইপারট্রপিক স্কারকে সিম্পলি স্কার বলা হয় না, বলা হয় ইট ইজ ওয়ান টাইপ অফ বিনাইন স্কার অফ দ্য স্কিন, কারণ এটা তো বাড়তেই থাকে, কমে না। হাইপারট্রপিক স্কার উইদিন 6 মান্থস এটা রিগ্রেশন হয়ে যায়, বাট কেলয়েড যেটা এটা বাড়তেই থাকবে, কমবে না। ডিফারেন্স বিটুইন হাইপারট্রপিক স্কার অ্যান্ড কেলয়েড, এটা আমাদের একটু জানা দরকার। এখানে কয়েকটা শব্দ লিখবেন, যেমন হচ্ছে সেক্স, ফিমেলদের ক্ষেত্রে হাইপারট্রপিক কেলয়েডের চান্স বেশি। তারপর দেখেন বর্ডারের ডেফিনেশন আমরা জানি, আর একটা হচ্ছে লোকেশন, এই দুটো শব্দ লিখে রাখেন। একটা হচ্ছে সেক্স লিখে রাখবেন, লোকেশন লিখে রাখবেন, এটিওলজি, অটোজোমাল ডোমিনেন্ট একটা কেলয়েড, আরেকটা হচ্ছে রিকারেন্স, কেলয়েডের রিকারেন্স জাস্ট ভেরি হাই। এরপরে আসেন পেজ নম্বর 28-এর 29 নম্বর পেজে দেখেন সাইট, খুব ইম্পর্টেন্ট, উপরের দিকে সাইট দেওয়া আছে। পেজ নম্বর 30, সরি লিখতে হতো না, 30 নম্বর পেজে দেখেন ডিফারেন্স বিটুইন কেলয়েড অ্যান্ড হাইপারট্রপিক স্কারের মধ্যে এখানে দাগিয়ে রাখেন 3 নম্বর পয়েন্ট, 3, 1, 3, 5, মানে ই, মানে এ সি ই আই এম। এরপর আসেন প্রেশার সোর, 30 নম্বর পেজে আসেন প্রেশার সোর। প্রেশার সোরের যে ব্যাখ্যাটা দেখবেন, আমার আপনার কিন্তু প্রেশার সোর হয় না, বলা হয় যে যদি একটা না অনেকক্ষণ ধরে কোনো প্রেশার অবজেক্টের এগেনস্টে মানুষ বসে থাকে, শুয়ে থাকে, তাহলে তার প্রেশার সোর হতে পারে।
কিন্তু আমার আপনার তো প্রেশার সোর হয় না, আমরা তো রাত্রে 10 ঘন্টা 8 ঘন্টা 12 ঘন্টা ঘুমাই থাকলেও প্রেশার সোর হয় না। কেন হয় না জানেন? কারণ আমরা বারবার মোবিলাইজ করি, রাতে ঘুমের মধ্যে কিন্তু অনেকবার মুভ করেন, এদিক ওদিকে মুভ করেন। এই যে মুভমেন্টের কারণে আপনার সোর হয় না। আর আপনাকে যদি হাত পা বেঁধে চেপে ধরে ওখানে শোয়ায় চিৎ করে রেখে দেয়, 12 ঘন্টা রেখে দিলে আপনার প্রেশার সোর হয়ে যাবে। তাহলে দেখেন প্রেশার সোরের এই স্টেজগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। স্টেজ 1 এখানে কী হবে? ইরেথ্রিমা থাকবে, এটা ব্লান্স করা যাবে না, মানে কি এক্সট্রাভাইসেশন হয়েছে। আর স্টেজ 2 হচ্ছে এপিডার্মিস অ্যান্ড পার্ট অফ ডার্মিস ইনভলভ হয়েছে। 3 সাবকিউটেনিয়াস লেভেল পর্যন্ত এক্সটেন্ড করেছে, বাট ডিপ ফাসাটা ইনটেক্ট আছে এখনো। আর 4 মানে একদম ভিতরে মাসল বোন পর্যন্ত চলে গেছে। এটা হচ্ছে আপনার কনসেপশন ক্লিয়ার করার জন্য। বাট পরীক্ষার জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সাইটস অফ প্রেশার সোর, একদম মানে মাথার মধ্যে প্রিফিক্সড করে রাখতে হবে। একটা মানুষের কোথায় কোথায় প্রেশার সোর হতে পারে? মোস্ট কমনলি বসে থাকলে ইসিএমে হবে, শুয়ে থাকলে কোন কোন জায়গায় হবে দেখেন, অক্সিপুটে হবে, তারপরে তার শোল্ডার ব্লেড গ্রোথ হবে, স্যাক্রামে হবে, এদিকে হিলে হবে, মেডুলাসে হবে, পা ল্যাটারাল রোটেশনের কারণে। সো এই সাইটগুলো ইনফিনিটিভ স্টার পেজ নম্বর 30-তে রয়েছে। এরপর আসেন ক্রাশ ইনজুরি আর কম্পার্টমেন্ট সিনড্রোম। কম্পার্টমেন্ট সিনড্রোমটা হচ্ছে, ধরুন এটা হচ্ছে আমার টিস্যু, এটা হচ্ছে টিস্যু, এই টিস্যুকে ব্লাড সাপ্লাই দেওয়ার জন্য দিস ইজ আর্টারি, তারপরে স্টেজে ছোট হতে হতে একসময় দিস ইজ দ্য ক্যাপিলারি, এই টিস্যুতে সে ব্লাড সাপ্লাই দেয়। আর দিস ইজ দ্য ভেনিউল, পরে দিস ইজ দ্য ভেন। আসছে কোথা থেকে? হার্ট থেকে আসছে। এই ক্যাপিলারি লেভেলে ব্লাড প্রেশার থাকে 30 মিলিমিটার অফ মার্কারি, ঠিক আছে, এই লেভেলের প্রেশার থাকে। এখন আপনি একটা ফ্র্যাকচারের পেশেন্ট পেয়েছেন, পেয়ে তারে প্লাস্টার করছেন, এমন টাইট প্লাস্টার দিয়েছেন যে ওই জায়গায় প্রেশার হয়ে আছে, মনে করেন যে 150 মিলিমিটার অফ মার্কারি, বাইরে থেকে এরকম টাইট দিয়ে রাখছেন প্লাস্টার দিয়ে। তো প্লাস্টার দিয়ে যখন টাইট দিয়ে রাখছেন 150 মিলিমিটার অফ মার্কারি, তখন এটা চুপসে যাবে না? এটা আর কিছু করার থাকবে? এটাকে সাপ্লাই দিতে পারবে টিস্যুতে? দিতে পারবে না। একে তো এই টিস্যু ডিপ্রাইভড হলো, সাপ্লাই নিতে পারলো না, অক্সিজেন নিতে পারলো না। 2 নম্বর কথা হচ্ছে এই টিস্যু থেকে যে কার্বন ডাইঅক্সাইডগুলো জমেছিল এগুলো যে বের করবে, এ তো বেরও করতে পারে না, কারণ এদিকে তো আবার সেই কম্প্রেসড হয়ে আছে। তার মানে দুই দিক থেকে সে ডিপ্রাইভড, একদিক থেকে টিস্যু অক্সিজেনেশন পাচ্ছে না, আর আরেক দিকে ভিতরে জমে থাকা কার্বন ডাইঅক্সাইডকে সে বের করতে পারছে না। তার মানে আর্টারিয়াল ইনসাফিসিয়েন্সি অ্যান্ড ভেনাস রিটার্ন দিতে পারছে না, তার মানে ভেনাস কনজেশনস। তাহলে যে আর্টারিয়াল ইনসাফিসিয়েন্সি আর ভেনাস কনজেশন দুটো ঘটনা একসাথে ঘটার ফলে সিভিয়ারলি সেখানে ইস্কেমিয়া ডেভেলপ করে, হাইপক্সিয়া ফলোইড বাই ইস্কেমিয়া ডেভেলপ করে, তারপরে নেক্রোসিস হবে, গ্যাংগ্রিন হবে, টিস্যু ড্যামেজ হবে। দিস ইজ দ্য কম্পার্টমেন্ট সিনড্রোম, যেখানে ইররিভার্সিবল টিস্যু ড্যামেজ হবে। তাহলে একদিক থেকে যেতে পারছে না, আরেক দিক থেকে বেরোতে পারছে না, অক্সিজেন যেতে পারছে না, কার্বন ডাইঅক্সাইড বেরোতে পারছে না, আর্টেরিয়াল ব্লাড যেতে পারছে না, ভেনাস ব্লাড বেরোতে পারছে না। দিস ইজ দ্য কম্পার্টমেন্ট সিনড্রোম। কী কী কারণে হতে পারে? একটা টাইট প্রেশারের কারণে হতে পারে, অথবা ইন্ট্রা কম্পার্টমেন্টাল হেমাটোমা হয়েছে, হেমোরেজে হেমাটোমায় প্রেশার বেড়ে গেছে, এটার কারণে হতে পারে। ইলেকট্রিক বার্ন হয়েছে, বার্ন হয়ে পুরো মাসল ড্যামেজ হয়ে গেছে, ফ্লুইড বেড়ে গেছে, ওইটা আর বেরোতে পারছে না। সো ইন্ট্রা কম্পার্টমেন্টাল প্রেশার বেড়ে যেতে পারে। সো এই কারণগুলোতে কম্পার্টমেন্ট সিনড্রোম ডেভেলপ করতে পারে। সো কম্পার্টমেন্ট সিনড্রোমে যদি আমরা এখন প্যাথোজেনেসিসটা দেখি, তাহলে কম্প্রেশন লাইনটা পড়লে এখন বুঝতে পারবেন। কম্প্রেশন হবে ইনক্রিজ intracompartmental pressure exceeds the capillary pressure and venous drainage pressure, so blood লিক করতে পারবে না। vascular compromise to the muscles and nerves resulting irreversible tissue damage. কম্পার্টমেন্ট প্রেশারের সিনড্রোমের কয়েকটা সাইন রয়েছে, আমরা দেখতে পাবো, পরের পৃষ্ঠায় আছে, পেজ নম্বর 33 নম্বর পেজে আসেন। 31 টু আমরা একটু পরে দেবো। 33 নম্বর পেজে আসেন, দেখেন কম্পার্টমেন্ট সিনড্রোমের এটিওলজি খুবই ইম্পর্টেন্ট, ইনফিনিটিভ স্টেজ দিয়ে রাখেন এটিওলজি। তারপর দেখেন ক্লিনিক্যাল ফিচার, এখানে 5টা ফিচার দেওয়া রয়েছে, 5টা ফিচার পড়বেন। তারপর দেখেন মনিটরিং দেওয়া আছে, মনিটরিংগুলো একটু পড়ে নেবেন, বিশেষ করে 30 মিলিমিটার মার্কের নিচে প্রেশার রাখতে হবে, কমপ্লিকেশনস কি পড়ে নেবেন। এর সাথে আমরা 31 নম্বর পেজে ক্রাশ সিনড্রোম বা ক্রাশ ইনজুরি কথা বলেছিলাম, কজ পড়তে হবে, ড্যামেজ কী হয় পড়তে হবে, পরের কথাগুলো দরকার নেই। 32 নম্বর পেজে আসেন, ক্রাশ সিনড্রোমের প্যাথোফিজিওলজি। ক্রাশ সিনড্রোমে যেটা হয় মূলত এখানে মাসল ড্যামেজ হয়, মাসল ড্যামেজ থেকে মায়োগ্লোবিন রিলিজ হয়, র্যাপডোমায়োলাইসিস বলা হয়।
মায়োগ্লোবিন রিলিজ হলে সেই মায়োগ্লোবিনগুলো যখন কিডনি নেফ্রন দিয়ে বেরোনোর সময় আটকে যায়, সো সেখানে মায়োগ্লোবিন ইউরিয়া হয়, ইউরিনের সাথে মায়োগ্লোবিন বেরোবে এবং অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস ডেভেলপ করে, আলটিমেটলি কিডনি ফেলিওর ডেভেলপ করে। সো যদি মাল্টিপল মাসল ট্রমা হয় তাহলে যেটা হবে, এই মাসল থেকে মায়োগ্লোবিন রিলিজ হয়ে ইউরিন দিয়ে বেরোতে যেয়ে কিডনিকে ড্যামেজ করে দিবে। দিস ইজ দ্য সিকুলি অফ দ্য ক্রাশ সিনড্রোম। কোথায় কোথায় হতে পারে, যেমন মনে করেন ম্যাসিভ একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, গাড়ির চাপা পড়ে গেল, তারপর মনে করেন যে বিল্ডিং কোলাপস হলো, ভূমিকম্পের ফলে হতে পারে। আবার যদি বুয়েটে যেমন একটা স্টুডেন্টকে পিটিয়ে মারা হলো, সেটাও কিন্তু বাই দিস ফেনোমেনন, যে ক্রাশ সিনড্রোম তার ডেভেলপ করেছিল, মাল্টিপুল মাসল ট্রমা হয়ে সে আলটিমেটলি কিন্তু আর ইরিভার্সিবল স্টেটে চলে যায়, সে আর ফিরে আসতে পারে নাই। আবরার রহমান। পেজ নম্বর 34, সার্জিক্যাল ইনফেকশনস বা উন্ড ইনফেকশনস। এখান থেকে খুব লিমিটেড পড়তে হবে। লিমিটেড পড়াটা এরকম যে প্রথমে দেখেন ডেফিনেশন দেওয়া আছে, এসএসআই বা সার্জিক্যাল সাইট ইনফেকশনস কাকে বলে। অপারেশন করছেন, করার 1 মাসের মধ্যে যদি ওখানে ইনফেকশন হয় তাহলে সার্জিক্যাল সাইট ইনফেকশন। আর এটা প্রস্থেসিস দিয়েছেন, প্রস্থেসিস দিলে মানে একটা ইমপ্লান্ট দিয়েছেন, সাইনেল বা কিছু একটা ইয়ে দিয়েছেন, প্রস্থেসিস দিতে পারেন। আমরা অনেক সময় কেয়ার ইউজ করি, সাইনেল ইউজ করি, এগুলো। সো যদি কোনো প্রস্থেসিস দিয়ে থাকেন, দেওয়ার 1 বছরের মধ্যে যদি সেখানে ইনফেকশন হয় তাহলে সার্জিক্যাল সাইট ইনফেকশন। তাহলে সার্জিক্যাল সাইট ইনফেকশনের ডেফিনেশনটা ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম। তারপর দেখেন অর্গান স্পেস ডিপ ইনস্টিটিউশনাল ইনফেকশনের ক্রাইটেরিয়াগুলো পড়বেন। অ্যাবসেসের যে প্যারাটা রয়েছে রিডিং পড়বেন শুধুমাত্র অ্যাবসেসের প্যারাটা। এরপর আসেন 35 নম্বর পেজ। 35 নম্বর পেজে দেখেন পাইলোনিডাল সাইনাস। পাইলোনিডাল সাইনাস নিয়ে কথা আছে। পাইলাস মানে হেয়ার, নিডাস মানে নেস্ট। যদি কোনো সাইনাস, সাইনাস মানে কি আমরা জানি, সাইনাস মানে কি, এটা ওয়ান ইন্ডেড পাউস, মানে বাইলেটারাল কমিউনিকেশন যদি হয়, দুই দিকে কমিউনিকেশন হলে ফিস্টুলা, আর একদিকে থাকলে সাইনাস। এখন যদি কোনো সাইনাসের সেন্টারে থাকে হেয়ার ফলিকল, এই হেয়ার দিয়ে যদি কোনো সাইনাসের সূত্রপাত হয় তাহলে সাইনাসের কেন্দ্রে থাকবে, মানে নিডাস হিসেবে থাকবে হেয়ার, সেটাকে বলা হয় পাইলোনিডাল সাইনাস। পাইলাস মানে হেয়ার, যেই সাইনাসের নিডাস ফরমেশন করবে হেয়ার দিয়ে তাকে বলে পাইলোনিডাল সাইনাস। কোথায় হতে পারে দেখেন, যদি দেখি সবচেয়ে কমন জায়গা কেন এই জায়গায় আমি বলি, যারা সেলুনে কাজ করে, সেলুনে কাজ করলে বারবার তাদের কেচি দিয়ে কাজ করতে হয় মাথায়, এই 2 আঙ্গুলের ফাঁকের মাঝখানে দেখবেন তাদের হেয়ার ঢুকে সাইনাস ফরমেশন হয়েছে, পাইলোনিডাল সাইনাস। আর ইন জেনারেল মানুষ, ইন জেনারেল, হ্যাঁ, আমরা যারা সাধারণ মানুষ, আমরা যখন গোসল করি, এটা ব্যাক ভিউ, হ্যাঁ, দিস ইজ দ্য বাটক্স অ্যান্ড দিস ইজ দ্য, মানে এই পিছনের দিকে ফরওয়ার্ড ক্যানালটা। আমরা যখন গোসল করি দেখেন পুরো পানিটা কোন দিক দিয়ে বেরোয়, মাথায় যখন পানি ঢালেন তার মানে অনেকগুলো চুল শেডিং হয়ে যায় না, প্রত্যেকবার গোসলের সময় অনেক চুল কিন্তু আমার হেয়ার শেডিং হয়। তো হেয়ার শেডিং হয়ে 2 বাটকের মাঝখানের এই ফারো দিয়ে এদিক দিয়ে তো পানিটা পড়ে, পানিটা এদিক দিয়ে নামবে। সো নদী যদি ঝর্ণা ঝর্ণার দেখছেন না, ঝর্ণার যদি উপরের দিকে যান, উপরে দেখবেন যে পানির ফ্লো বেশি না, কিন্তু ঝর্ণা যেখানে পানিটা ঝরে পড়তেছে ওই জায়গায় অনেক স্পিডে পড়ে। অথচ পাহাড় থেকে যখন পানিটা অনেক উপর থেকে নামছে তখন কিন্তু তত স্পিড থাকে না, যত নিচের দিকে নামে স্পিড বাড়ে, যত ন্যারো পয়েন্টে নামে তত বেশি স্পিড বাড়ে। ঠিক তেমনই পুরো বডি থেকে পানি যখন ঝরতে ঝরতে এভাবে এই ন্যারো পয়েন্ট দিয়ে নামে, এই ন্যারো পয়েন্ট দিয়ে নামার সময় পানির ফোর্স অনেক বেশি থাকে এবং এখানে একটা নেগেটিভ প্রেশার ক্রিয়েট হয়, সাইফোনিং অ্যাকশন বলে। এই ক্রিয়েটের মাধ্যমে এই যে চুলগুলো, গায়ের যে চুলগুলো ছিল, এই চুলগুলো ভিতরে যে আটকা পড়ে এবং একটা সময় ঠিক এই লেভেলে সাইনাস ডেভেলপমেন্ট হয়, যার সেন্টারে থাকে হেয়ার, বডির শেডিং হেয়ার। ছেলেদেরও তুলনামূলক বেশি হয়ে থাকে এটার ক্ষেত্রে। সো এটাকে বলা হয় পাইলোনিডাল সাইনাস, যার সেন্টারে থাকে হেয়ার, যেটা সূত্রপাত হয়েছিল হেয়ার ইম্প্যাকশনের ফলে। এবং যারা জিপ ড্রাইভার, একটা সময় আর্মি ম্যানদেরকে জিপ গাড়ি নিয়ে অনেক দূর যেতে হতো, তো ওই জিপের ড্রাইভার যখন একটানা দীর্ঘক্ষণ ওই জায়গায় বসে থাকতো তখন ভিতরের ওই জায়গায় হেয়ারগুলো ওখানে একটা নিডাস ফর্মেশন করে। সো কিছু অকুপেশনাল ফ্যাক্টর রয়েছে আর কিছু মানে কমন ফ্যাক্টর রয়েছে। এই কারণে আমাদের পাইলোনিডাল সাইনাস কাদের হচ্ছে দেখেন, ফাউন্ড ইন দ্য ন্যাটাল ক্লেফট ওভারলাইং দ্য কক্সিস, রেফার্ড অ্যাজ জিপ ডিজিজ। জিপ ডিজিজ কেন? কারণ যারা জিপ চালাতো দীর্ঘক্ষণ তাদের এটা হলো।
তারপর দেখেন সাইড কি কমন সাইড আছে বাটকের দুই সেক্টরাল রিজনের ফাঁকের মাঝখানে, আম্বিলিকাসে হতে পারে, এক্সিলে হতে পারে, ফিঙ্গার ওয়েব স্পেস ইন কেস অফ বারবার। এটা মেল সেক্সের বেশি হয়, হেয়ারি মানুষ যারা, যাদের চুল বেশি তাদের বেশি হয়, যারা সোয়েটিং বেশি, ম্যাসেরেশন বেশি তাদের হয়, ইয়াং এজ গ্রুপে হয়, দেখা যাবে ডাক্ট স্টিফ হেয়ার ওখানে রয়েছে। ওবেজ এবং ওভারওয়েট যারা তাদের বেশি হতে পারে, প্রলং সিটিং জব যাদের তাদের হতে পারে। সো দিস আর কল্ড পাইলোনিডাল সাইনাস। পাইলোনিডাল সাইনাসের এই কথাগুলো প্রত্যেকটা শব্দ ইম্পর্টেন্ট এবং পুরোটাই পড়বেন। পাইলোনিডাল সাইনাস থেকে ফুল স্টেমের কোশ্চেন আসে ফ্যাকাল্টিতে। এরপরে আছে আলসার। আলসারটা আমরা একটু পরে পড়বো, আমরা পরের পোর্শনটা দেখে এসে তারপর আলসারটা পড়বো। আমরা আলসারটা শেষে পড়বো, একটু স্কিপ করে যাচ্ছে এখন। পেজ নম্বর 44-এ আসেন, গ্যাস গ্যাংগ্রিন, ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম। গ্যাস গ্যাংগ্রিনের একটা শব্দ যদি পড়েন, পজিটিভ অর্গানিজম, এখানে যা লেখা আছে তার সাথে এগুলো যোগ করে নেবেন। এখানে আছে 5টা, এখানে আছে 11টা, এই 11টাই আপনাকে মুখস্থ করতে হবে, পজিটিভ অর্গানিজম। তারপর দেখেন গ্যাস গ্যাংগ্রিনের লোকাল কী কী ফাইন্ডিংস থাকতে পারে, যে ক্যারেক্টারিস্টিক্সগুলো ইম্পর্টেন্ট। এরপরে পৃষ্ঠে আসেন যে ব্যাকটেরিয়াল সিনার্জিস্টিক গ্যাংগ্রিন, যেটা সিনার্জিস্টিক গ্যাংগ্রিন মানে এখানে এক কথায় যদি আমি বলি, ক্লোস্ট্রিডিয়াম বাদে বাদ বাকি যত ব্যাকটেরিয়া আছে সব ঢুকতে পারবে। ক্লোস্ট্রিডিয়াম থাকলে তো ক্লোস্ট্রিডিয়াল ইনফেকশন, যেটা টিটেনের দিকে যায়, থাকতেও পারে নাও পারে। নন ক্লোস্ট্রিডিয়াল পলিমাইক্রোবিয়াল ইনফেকশন মানে অসংখ্য ব্যাকটেরিয়া এক্সেপ্ট দ্য ক্লোস্ট্রিডিয়াম, সেটাকে বলা হয় সিনার্জিস্টিক গ্যাংগ্রিন, মানে সিনার্জিশন সব একসাথে আসছে। যদি অ্যাবডোমিনাল ওয়ালে হয়, নাম হচ্ছে মেলেনিজ গ্যাংগ্রিন। ডাক্তাররা, সার্জনরা কিন্তু খুব আর্টিস্টিক, দেখেন এক এক জায়গায় একটা নাম দিয়ে দিছে। আর যদি এমনি হাতে পায়ে হয়, নেক্রোরাইজিং ফাশাইটিস, কারণ ওখানে ডিপ ফাশা থাকে। আর যদি স্ক্রোটামে হয়, তার জন্য একটা আর্টিস্টিক নাম, ফর্নিয়ার্স গ্যাংগ্রিন, ফর্নিয়ার্স গ্যাংগ্রিন। তাই এই অর্গানিজমগুলোর নাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম। রিস্ক ফ্যাক্টর কী কী আছে জানতে হবে। এরপরে পৃষ্ঠা দেখেন সাইট অনুযায়ী নামগুলো জানতে হবে। এবং দিস ইজ দ্য ফর্নিয়ার্স গ্যাংগ্রিন, এবং একে বলা হয় শেমলেস টেস্টিস। টেস্টিস বাইরে এসে ঘুরে বেড়াচ্ছে, যার কথা থাকার কথা ছিল একটা পর্দার আড়ালে থাকার কথা ছিল, সে টেস্টিস থাকবে স্ক্রোটামের মধ্যে, সেই টেস্টিস যদি বাইরে এসে ঝুলে বেড়ায়, দিস ইজ এ শেমলেস টেস্টিস, এটাই বলে সার্জারিতে। সো স্ক্রোটামের এটা ফাইন্ডিংস, যেটা আমরা ফর্নিয়ার্স গ্যাংগ্রিনে পেতে পারি। 46 নম্বর পেজে দেখেন আরও কিছু কথা রয়েছে। সাইন্স অফ নেক্রোরাইজিং ফাসাইটিসের যে সাইনগুলো রয়েছে উপরের দিকে আছে, মুখস্থ করতে হবে। নিচের দিকে দেখেন কমন সাইটস অফ ময়েস্ট গ্যাংগ্রিন কি পড়তে হবে। এরপরে আসেন 47 নম্বর পেজে দেখেন রিগার্ডিং গ্যাংগ্রিন, পরীক্ষায় প্রশ্ন মাঝে মধ্যে আসে গ্যাংগ্রিন থেকে, গ্যাংগ্রিনটা পড়তে হবে। টিটেনাসের ক্ষেত্রে বেশি পড়ার দরকার নাই, এটা এখন আর নাই বললেই চলে। টিটেনাসের প্রবণতা অনেক কমছে এখন, যেহেতু আমাদের ভ্যাকসিনেশন প্রোটোকল অনেক এস্টাবলিশ এখন। টিটেনাসের প্যাথোজেনেসিসের দুটো শব্দ জানতে হবে। এই যে অর্গানিজমটা রয়েছে ক্লোস্ট্রিডিয়াম টিটেনি, এই টিটেনি আলটিমেটলি রিলিজ করে একটা এক্সোটক্সিন। দিস ইজ দ্য এক্সোটক্সিন। স্পোর থেকে আলটিমেটলি দেখেন এক্সোটক্সিন রিলিজ করবে, টিটেনোস্পাজমিন। আরেকটা রয়েছে টিটেনোলাইসিন। লাইসিন নিয়ে আমরা কনসার্ন না, আমরা বেশি কনসার্ন হচ্ছে স্পাজমিন নিয়ে। এই টিটেনোস্পাজমিনটা আলটিমেটলি যেটা করবে দেখেন, স্পাজম করবে নিউরোমাস্কুলার জাংশনে, যে সেটা কোলিনেস্টারেজ এনজাইমটাকে সে অ্যাক্টিভেট করবে, যে স্পাজম করবে। সো টিটেনোস্পাজমিন যেটা, it enters the central nervous system and blocks the cholinesterase enzyme. Cholinesterase এনজাইমটাকে ব্লক করে দিবে, দিয়ে হাইপার এক্সাইটেবিলিটি বাড়াই দেয়, স্পাজম বাড়াই দেবে, এটা স্পাজমিন, ঠিক আছে। কোলিনেস্টার এনজাইমকে সে ব্লক করে দেয়। ব্লক করে দিলে কোলিনেস্টার অ্যাসিটাইল কোলিনটা আর ব্রেকডাউন হতে পারে না, ডেস্ট্রয় হতে পারে না, তখন অ্যাসিটাইল কোলিন বেশি বেশি কাজ করে, বেশি বেশি কাজ করলে হাইপার এক্সাইটেবিলিটি হবে, যার ফলে স্পাজম বাড়বে। দিস ইজ দ্য প্যাথোজেনেসিস। শুধু এই এক্সোটক্সিনের নামটা জানবেন। এখানে দেখেন একটা ইমিউনাইজেশন ক্লিনিক্যাল ফিচার দেওয়া আছে। ক্লিনিক্যাল ফিচারের মধ্যে পড়বেন লক জ, তারপরে অ্যাপনিয়া, অপিস্থোটোনাস, এই নামগুলো একটু পড়ে নেবেন। পরে পৃষ্ঠে আসেন 48 নম্বর পেজ, নজোকোমাইল ইনফেকশনস। নজোকোমাইল ইনফেকশনের কী কী কন্ডিশনগুলো রয়েছে একটু দেখে নেবেন, খুব বেশি পড়ার দরকার নেই। এটা হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন বলা হয়। যেই রুগীটার বাড়িতে থাকা অবস্থায় বা হসপিটালে আসার আগে কোনো ইনফেকশন ছিল না, হসপিটালে আসার পরে তার ইনফেকশনটা হয়েছে, সেটাকে বলা হয় নজোকোমিয়াল অথবা হসপিটাল অ্যাকর্ড ইনফেকশন অথবা ইনভারমেন্টাল ইনফেকশনস। দুরকম হতে পারে, অটো ইনফেকশন, ক্রস ইনফেকশন। নিজের থেকে নিজে যদি হয় অটো ইনফেকশন, আর আরেকজনের কাছ থেকে হলে ক্রস ইনফেকশনস। তাহলে অটো ইনফেকশনের অর্গানিজমগুলো কী কী রয়েছে এবং ক্রস ইনফেকশনের অর্গানিজমগুলো কী কী, এই কথাগুলো ইম্পর্টেন্ট। অটো ইনফেকশন এবং ক্রস ইনফেকশনের অর্গানিজমগুলো কী কী, কী কী ডিজিজ হয়, এই কথাগুলো ইম্পর্টেন্ট। 48 নম্বর পেজে দেখেন, this is the questions of March 2020, common predisposing factor for hospital acquired UTI.
এরপর দেখেন 48 নম্বর পেজে প্রিন্সিপালস অফ অ্যান্টিবায়োটিক প্রোফাইল্যাক্সিস। অ্যান্টিবায়োটিক প্রোফাইল্যাক্সিসের কিছু প্রিন্সিপাল দেওয়া আছে, এগুলো একটু পড়ে নেবেন, খুব বেশি দরকার নাই। 49 নম্বর পেজে দেখেন এখানে কিছু কথা রয়েছে যে ক্রাইটেরিয়া ফর রেশনাল ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স, এগুলো জাস্ট একটু আইডিয়া রাখতে পারেন, তবে পরীক্ষার জন্য এমসিকিউতে আসার মতো না। 50 নম্বর পেজে আসেন বায়োপসি। বায়োপসি দুই রকম হতে পারে, এটা ওপেন বায়োপসি, এটা ক্লোজ বায়োপসি। ওপেন মানে জাস্ট কেটে নিয়ে চলে আসবেন, ইনসিশন করতে পারেন, এক্সিশন করতে পারেন, এটাকে বলে ওপেন বায়োপসি। এখানে দেখেন একটা কথা রয়েছে ওয়েজ বায়োপসি বলে একটা কথা রয়েছে, ওয়েজ বায়োপসি। ওয়েজ বায়োপসির ব্যাপারটা আপনাকে যদি আমি বুঝিয়ে বলি ইনসিশন বায়োপসির ক্ষেত্রে, এটা আপনার ফিউচারে কাজে লাগবে। ধরুন এটা লেশন, ওয়েজ মানে কি? ওয়েজ মানে 3 ডাইমেনশনাল ব্লক। 3 ডাইমেনশনাল ব্লক মানে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকবে, এটাকে বলে ওয়েজ। ওয়েজ মানে কিন্তু ট্রায়াঙ্গল না, 3 ডাইমেনশন থাকতে হবে। তাহলে আমি যদি এভাবে একটা টিস্যু নিই, দিস ইজ এ লেশন, একটা আলসার, হ্যাঁ, তাহলে আমি এভাবে নিলাম, কাটলাম, তাহলে এখন দেখেন এই ডিস্টেন্সটুকু, দিস ইজ 1/3, 2/3। আমরা ইয়ে খাই না, পুডিং খাই না, পুডিং খাওয়ার সময় কীভাবে তুলে না, তো ওয়েজ বায়োপসি অনেকটা পুডিং নেওয়ার মতো, পুডিংয়ের এক পিস তুলে নেবেন, তাহলে দেখেন ওই পিসের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই আছে। যখন এই টিস্যুটা আপনি কাটবেন, তাহলে দেখেন আমরা জানি যে রিপ্রেজেন্টেটিভ টিস্যু থাকে কোথায়, কোনো একটা জায়গায় ক্যান্সারের এইসব জায়গাগুলোতে তো ডেড দেখবেন, এইসব জায়গাগুলো দেখবেন ডেড টিস্যু, স্ক্যাব এইগুলো থাকবে, তার মানে ক্যান্সার তো আস্তে আস্তে স্প্রেড করতে থাকে। সো আপনি যদি সারাউন্ডিং টিস্যু, হেলদি টিস্যু কিছু না নিতে পারেন, তাহলে এটা ডায়াগনোসিস হবে না, টিস্যু ডায়াগনোসিস কনফার্ম আসবে না, কারণ ডেড টিস্যু থেকে কিছু পাবেন না। তাহলে আপনাকে যেটা করতে হবে, ওয়েজ অফ টিস্যু 1/3 নিতে হবে ফ্রম দ্য লেশন ইটসেলফ, এবং লেশনের বাইরে যে মার্জিন থেকে নিতে হবে 2/3। তাহলে এই যে 3 ডাইমেনশনাল ব্লক অফ টিস্যু আপনি নিয়ে আসলেন, যার 1/3 directly from the lesion and 2/3 from the periphery, and this is called Weyes biopsy. Weyes biopsy, যার মধ্যে সব ধরনের টিস্যু রয়েছে, হেলদি টিস্যু, আনহেলদি টিস্যু, সব টিস্যুই থাকবে। তাহলে ওয়েজ বায়োপসি পেজ নম্বর 50-তে দেখেন ওপেন বায়োপসি 3 রকম, এটা ইনসিশনাল বায়োপসি হতে পারে বা ওয়েজ বায়োপসি, আর এটা হচ্ছে এক্সিশন মানে পুরোটাই কেটে নিয়ে চলে আসা, আর এটা হচ্ছে ফ্রোজেন সেকশন বায়োপসি করা যেতে পারে। ক্লোজড মেথডের মধ্যে খুবই ইম্পর্টেন্ট এফএনএসির সুবিধা অসুবিধাগুলো পড়তে হবে। ট্রু কাট বায়োপসি, ইনফিনিটিভ স্টার, ট্রু কাট বায়োপসি। ট্রু কাট বায়োপসিটা মেশিন রয়েছে, সেই মেশিন দিয়ে ট্রু কাট বায়োপসি করা হয়। এই ট্রু মানে বানান কিন্তু খেয়াল রাখেন, TRU, ই নাই কিন্তু, ট্রু কাট। এই ট্রু কাট বায়োপসি মানে সত্য কথা না, এই ট্রু মানে TRU ট্রু। এই মেশিনটা কীভাবে কাজ করে আমি একটু পরে আপনাদের দেখাচ্ছি। ট্রু কাট বায়োপসির প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, স্পেশালি দেখেন এখানে 21 নম্বর অথবা 23 নম্বর নিডল ইউজ করা হয়, এবং মাল্টিপল পাস মানে পায়ার্স করে, মাল্টিপল টাইম পায়ার্স করে এখান থেকে মাল্টিপল স্যাম্পল নিয়ে আসা হয়। এর কিছু সুবিধা রয়েছে বা সুপিরিয়রিটি রয়েছে, এই সুপিরিয়রিটির পয়েন্টগুলো জানতে হবে, সুপিরিয়রিটি অফ দ্য বায়োপসি ওভার এফএনএসএ। তারপরে পৃষ্ঠে আসেন পেজ নম্বর 51-এ জেনারেল প্রিন্সিপাল অফ বায়োপসি কথাগুলো পড়বেন, এবং কী কী ফিক্সিটিভ ইউজ করা হয়, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কী কী ফিক্সিটিভ ইউজ করা হয়, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই ফিক্সিটিভের লিস্টটা পড়বেন। এখন দেখেন ট্রু কাট বায়োপসিটা কীভাবে কাজ করে সেটা আমি আপনাদের দেখাই। ট্রু কাট বায়োপসি যেভাবে কাজ করে, এটা অনেকটা মানে ওই পিস্তল চালানোর মতো, হ্যাঁ, এটা সুইচ চাপ দেওয়ার মতো, চাপ দিতে হয় তাহলে একদম সাই করে ঢুকে চলে যাবে। কীভাবে ঢুকে দেখায়, সামনের দিকে ধারালো চাকুর মতো, এটা কাভারিং স্লট থাকে। এখন দেখেন এখানে একটা ট্রিগার থাকে, হ্যাঁ, এই ট্রিগারে চাপ দিবে, আর এখানে হচ্ছে এটা মনে করেন লেশন। এখন এই চাপ দেওয়া মাত্রই, ট্রিগারটা চাপ দেওয়া মাত্রই লেশনের মধ্যে ঢুকে যাবে। ঢুকার পরে এই যে স্লট, এই স্লটের মধ্যে টিস্যু ঢুকে যাবে, দিস ইজ এ স্লট, টিস্যু এখানে ঢুকে পড়বে। ঢুকার পরে সঙ্গে সঙ্গে উপরের এই কাভারিং চলে আসবে, এই কাভারিংটা উপরে চলে আসবে যেন ওই টিস্যুগুলো পড়ে না যায়। তখন ব্যাকে টান দিবেন, তখন এই টিস্যু সহ বাইরে চলে আসবে, দিস টিস্যু, দিস অ্যামাউন্ট অফ টিস্যু তখন আপনি স্টাডি করবেন, আপনার টিস্যু স্টাডি করলেন। এই যে মাল্টিপল টাইম পাঞ্চ করে আপনি নিয়ে আসতে পারছেন। এই ছবিতে যদি আমরা দেখেন, এই যে দেখেন ট্রু কাট বায়োপসি তাহলে কী করা হচ্ছে, এই যে দিস ইজ দ্য স্লট হুইচ এন্টার্স ইনটু দ্য লেশনস, তারপরে এখানে ওপেন হয়ে গেল, এই স্লটের মধ্যে রেড কালার দেখেন টিস্যু ঢুকে পড়লো, তারপরে ফাইনালি বের করার পরে দেখেন এই যে রিম অফ টিস্যু উইদিন দ্যাট স্লট,
এইভাবে ট্রুকাট বায়োপসির মাধ্যমে একদম রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল মানে এমন পরিমাণ টিস্যু আনা যায় যে টিস্যুর আর্কিটেকচার মেনটেন হয় এবং হিস্টোলজিক্যাল ডায়াগনোসিস কনফার্ম বলা যায়। ট্রুকাট বায়োপসি সুইটেবল ইন দ্য ইভ্যালুয়েশন কী কী এখন দেখলে পারবেন, ফিক্সিটিভগুলো নাম মুখস্থ করবেন। 51 নম্বর পেজে দেখেন ফ্রোজেন সেকশন বায়োপসি, ইনফিনিটি ভিস্টার, ফ্রোজেন সেকশন বায়োপসি সবই পড়তে হবে, টেকনিক পড়তে হবে এবং কমিউনিকেশনটা ইম্পর্টেন্ট। ফ্রোজেন সেকশন বায়োপসি করতে হলে আমাদের কমিউনিকেশন করতে হয় প্যাথোলজিস্টের সাথে। এবং 52 নম্বর পেজে দেখেন অ্যাডভান্টেজ অফ ফ্রোজেন সেকশন বায়োপসি কি, এগুলো পড়তে হবে। এরপর আসেন এফএনএসির ইন্ডিকেশন পড়তে হবে এবং এফএনএসিতে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এই কথাগুলো পড়তে হবে। 53 নম্বর পেজে দেখেন কমন স্পেশাল স্টেইন কী কী রয়েছে, স্টেইনগুলো নাম পড়বেন। এরপর আসেন 54 নম্বর পেজ স্টেরিলাইজেশনস, খুবই লিমিটেড পড়া স্টেরিলাইজেশন থেকে, এবং স্টেরিলাইজেশনের পড়াটা মাইক্রোবায়োলজির সাথে কোরিলেট করতে হবে। অ্যান্টিসেপটিক সলিউশন কোনগুলো স্কিন প্রিপারেশনে ইউজ করা হয়, ভেরি কমন কোশ্চেন্স ইস অ্যান্ড এভরি সেশনস। তাহলে কী কী অ্যান্টিসেপটিক সলিউশনগুলো রয়েছে নামগুলো মুখস্থ করবেন, তাদের কম্পোজিশন মুখস্থ করবেন, কোনটা কোনটা স্কিন প্রিপারেশন ইউজ করে এই চারটা নাম মুখস্থ রাখবেন। 54 নম্বর পেজে দেখেন ডিফারেন্স বিটুইন দ্য অ্যান্টিসেপটিক অ্যান্ড ডিসইনফেক্টেন্ট পড়ে নিন। 55 নম্বর পেজে ভেরি ইম্পর্টেন্ট এই টেবিলটা, ভেরি ইম্পর্টেন্ট, বেইলিয়ান ল্যাবসের 26 এডিশন এই টেবিলটা আছে, সেখান থেকে নেওয়া। এখান থেকে আপনি যেটা পড়বেন কমন ইউজ বা ইউজেস, যেটা এই ইউজেসটা পড়তে হবে। পরীক্ষার কোশ্চেন্স আসে হুইচ আর দ্য স্কিন প্রিপারেশনস, পড়া থাকলে একদম মানে চোখ বন্ধ করে অ্যান্সার করতে পারবে। এরপর আসেন 56 নম্বর পেজে আসেন সুসার ম্যাটেরিয়াল। সুসার ম্যাটেরিয়াল কী কী ক্রাইটেরিয়া পড়ার খুব একটা দরকার নেই, আপনার যেটা পড়তে হবে সুসার ম্যাটেরিয়ালের 57 নম্বর পেজে দেখেন প্রপার্টিজ দেওয়া আছে, এই প্রপার্টিসের মধ্যে কোনগুলো পড়বেন, এটা বেইলিয়ান ল্যাবস থেকে চারটি নেওয়া, যেটা খুবই ইম্পর্টেন্ট, খুব কমনলি ইউজ করা হয়। এক নম্বর হচ্ছে দেখেন নিচের দিকে পলিপ্রোপাইলিন, পলিপ্রোপাইলিন 57 নম্বর পেজে নিচের দিকে পলিপ্রোপাইলিন কী কী পড়বেন, এর কী কী টাইপস রয়েছে, টেনসাইল স্ট্রেংথ কত। তারপরে দেখেন 58 নম্বর পেজে দেখেন ক্যাটগাট, ক্যাটগাটের মধ্যে ক্রমিক ক্যাটগাট এটা পড়বেন, পলিগ্যালেকটিন পড়বেন, নিচের দিকে পলিডায়াক্সন, এই চারটা। আগের পৃষ্ঠায় বললাম পলিপ্রোপাইলিন, 58 নম্বর পেজে বললাম ক্যাটগাটের ক্রমিক ক্যাটগাট, পলিগ্যালেকটিন, পলিগ্লাইকোলিক অ্যাসিড, তারপরে পিডিএস। এরপরে আসেন পেজ নম্বর 59 ট্রপিক্যাল ইনফেকশনস। এই ট্রপিক্যাল ইনফেকশনের মধ্যে খুব বেশি পড়ার দরকার নাই, যেমন শুধু কজোলজিগুলো পড়বে, যেমন অ্যামিবিয়াসিস হয় কি এন্টারোহিস্টোরাইটিকা দিয়ে হয়, এখানে লিভার অ্যাবসেস হয়, তারপরে স্টেরাইল পাস থাকে, এখানে অ্যানকোভিসস বলা, এরকম কয়েকটা কমন কথাবার্তা পড়বেন। পেজ নম্বর 60 নম্বর পেজে দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, হাইড্রাটিড ডিজিজ, ইকানোকক্কাস গ্রানুলোসাস দিয়ে হয়, ডগ টেপওয়ার্ম, ইন্টারমিডিয়েট হোস্ট হচ্ছে ম্যান, মেইনলি অ্যাফেক্ট করে লিভারকে, তবে লাংসকে করতে পারে, সার্জিক্যাল জন্ডিস ক্রিয়েট করে, সিটি স্ক্যান করলে স্মুথ স্পেস অকুপাইং লেশন পাওয়া যাবে উইথ মাল্টিপল সেপ্টা, এবং মোস্ট ডিভাস্টেটিং কমপ্লিকেশনস অ্যানাফাইলেকটিক রিয়াকশনস। পেজ নম্বর 60 অ্যান্ড 61 হাইড্রেটেড সিস্টে যা আছে একটা কথা বাদ দেওয়া যাবে না, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং এটার জন্য যেটা করা হয় পেয়ার থেরাপি, পেয়ার থেরাপি মানে প্রথমে পাংচার করবে, পাংচার করে ওই সিস্টের কন্টেন্টগুলোকে বের করে নিয়ে আসবে, কেমন সেটা দেখি আমরা। এটা যদি হয় লিভার, ধরুন লিভারের রাইট লোবের মধ্যে এখানে দিস ইজ দ্য সিস্ট, প্রথমে পাংচার করবে, পাংচার করে এই যে সিস্টের যে কন্টেন্টগুলো এগুলোকে টান মেরে বের করে চলে আসবে, অ্যাসপিরেশন করবে, অ্যাসপিরেশন করে তারপর তো কিছু থেকে যাবে, অ্যাসপিরেশন করে মনে করেন কমে গেল, কিছু থেকে গেল, এই যেগুলো থেকে যাবে সেগুলোর মধ্যে হাইপারটনিক সলিউশন দিবে, 3% সোডিয়াম ক্লোরাইড দেয়, আর অনেক ধরনের হাইপারটনিক সলিউশন রয়েছে, এখানে কয়েকটা নাম আছে, নামগুলো পড়তে হবে, স্কোলিসাইডাল এজেন্ট বলা হয়। এই হাইপারটনিক সলিউশন দিয়ে বাকিগুলোকে কিল করবে, কিল করে এবার আবার এই অ্যাসপিরেশন করবে, তাহলে দেখা যাবে যে ওখানে আর কোনো স্কলেক্সগুলো নাই, এটাকে বলা হয় পেয়ার থেরাপি। প্রথমে পাংচার করবে, অ্যাসপিরেশন, ইনজেকশনস অফ স্কোলিসাইডাল এজেন্ট অ্যান্ড রিঅ্যাসপিরেশন। সো দিস আর দ্য স্কোলিসাইডাল এজেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, নামগুলো মুখস্থ রাখতে হবে, স্কোলিসাইডাল এজেন্টের নামগুলো মুখস্থ রাখতে হবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। হাইড্রেটেড ডিজিজ থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, পড়বেন। এখান থেকে আমাদের মোটামুটি ডিসকাশন শেষ, আমরা একদম সর্বশেষ টপিক্সে চলে এসেছি, 36 নম্বর পেজে চলে আসেন, এটা হলে আমাদের ডিসকাশন আজকে শেষ হবে। 36 নম্বর পেজ, স্কিন সাবকিউটেনিয়াস টিস্যু এবং তার বিভিন্ন কন্ডিশন, তাদের মধ্যে একটা আলসার, আলসার আর
উন্ড, দুটোর মধ্যে ডিফারেন্স রয়েছে। উন্ড মানে কেমন দেখেন, খেয়াল করেন, দিস ইজ দ্য এপিডার্মিস, দিস ইজ ডার্মিস, সাবকিউটেনিয়াস টিস্যু লেভেল। উন্ড যদি হয়, একটা কেউ এসে ঘুষি মারলো বা একটা চাকু মারলো, ঘুষি মারলে হবে না, চাকু মারলে হবে, একদম খাবলা করে নিয়ে চলে গেল, এই অংশটা পুরো উঠে চলে গেল, স্কিন গেল, এপিডার্মিস, ডার্মিস সবগুলো চলে গেল একবারে। দিস ইজ কল্ড উন্ড, যেটা একবারে মাল্টি লেয়ার ইনজুরি হবে, ডিফেক্ট হবে, দিস ইজ উন্ড। আলসার কখনো এভাবে হবে না। আলসার ইজ এ প্রগ্রেসিভ, একবারে ডার্মিস বা সাবকিউটেনিয়াস টিস্যু বা মাসল সহ উড়ে চলে যাবে, এটা কখনো আলসারে হবে না। আলসার হবে স্টেজ বাই স্টেজ, এপিডার্মিস, ডার্মিস, সাবকিউটেনিয়াস টিস্যু প্লেন আস্তে আস্তে ডিপে যাবে, দিস ইজ আলসার। তাহলে এই যে ধীরে ধীরে ঘটনা, এটাকে বলা হচ্ছে আলসারেশন। তাহলে আলসারের স্টেজ রয়েছে এবং আলসারে কিছু স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। কেমন দেখবেন, গ্রামে যারা বড় হয়েছে দেখবেন পুকুর খনন করা হয়তো, পুকুর খনন করার সময় কি করা হয়, দেখবেন এরকম পুকুর খনন করা হলো, এই পুকুর কি খনন করার পরে এরকম থাকে, আস্তে আস্তে দিন যত বাড়তে থাকে চারিদিক থেকে মাটি এসে ভরাট হয়ে যায়, এরকম ভরাট হয়ে যায়, এরকম ভরাট হওয়া শুরু করে, তার মানে পুকুর এরকম থাকে না। তাহলে এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট কথা রয়েছে যেগুলো আলসারে আমাদের লাগবে। তাহলে আলসারের দিস পয়েন্ট ইজ কল্ড দ্য মার্জিন অফ দ্য আলসার, যেখান থেকে ডাউনওয়ার্ডস যাওয়া শুরু করলো, দিস ইজ দ্য মার্জিন অফ দ্য আলসার। এবং এই যে ডাউনে নামছে, দিস ইজ দ্য এজ অফ দ্য আলসার, পুকুরের এজ ওরকম। তারপরে দিস ইজ দ্য ফ্লোর, দিস ইজ দ্য ফ্লোর, ফ্লোরের নিচে কি আছে, দিস ইজ দ্য বেজ। এই প্রত্যেকটা শব্দ ইম্পর্টেন্ট আলসারের ক্ষেত্রে। তাহলে আলসার এটা মার্জিন থাকবে, আলসার এটা এজ থাকবে, আলসার এটা ফ্লোর থাকবে, নিচে একটা বেস থাকবে। তাহলে যেই আলসারটা হিল হয়ে যাচ্ছে, গ্রানুলেশন টিস্যু চলে আসছে, সেই আলসারের এজটা কেমন হবে, এই যে পুকুর ভরাট হলে যেরকম স্লোপিং হয়ে ভরে যাবে, তার খাড়া পাড় থাকবে না। আমরা বলি না পুকুরের খাড়া পাড় আর ঢালু পাড়, এরকম ঢালু পাড় যে আলসারের হবে সেটা হচ্ছে হিলিং আলসার। যে আলসারের পাড় এরকম খাড়া রয়েছে, এরকম খাড়া আছে, পাঞ্চ মেশিন দিয়ে যখন চাপ মারি খাড়াভাবে কেটে যায়, দিস ইজ পাঞ্চড কন্ডিশন অ্যান্ড দিস ইজ পাঞ্চড আলসার। যেই আলসার এরকম খাড়াও থাকবে না, আরো খারাপ, কি হলো, এরকম বাইরে থেকে যতটুকু দেখতে পাচ্ছি ভেতরে তার থেকে বেশি, দেখছেন? যুদ্ধের সময় মাইন পুঁতে রাখতো না, উপর একটুখানি পোর্ট, ভিতরে অনেক বড় গর্ত, মাইন বলা হতো। ওই রকম একটা কন্ডিশন, উপর একটুখানি দেখতে পাচ্ছেন, ভিতরে অনেক বড় হাওয়া আছে, দিস ইজ কল্ড আন্ডারমাইন্ড আলসার। আন্ডারমাইন্ড আলসার। আপনি যদি যে টিউবারকুলোসিসের আলসার দেখেন, বাইরে থেকে একটুখানি দেখা যাবে, ভিতরে অনেক বড় আলসার, দিস ইজ আন্ডারমাইন্ড আলসার। আবার দেখা যাবে প্রেশার সোরের পেশেন্টের বাইরে একটুখানি দেখা যাচ্ছে, ভিতরে অনেক বড় পকেট হয়ে আছে, দিস ইজ আন্ডারমাইন্ড আলসার। তাহলে দিস আর দ্য ক্লাসিফিকেশনস অফ আলসারস। এবং যদি এখন ছবিগুলো দেখেন আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি যদি দেখি, দিস ইজ দ্য আলসারস ডিফারেন্ট পার্টস, দেখতে পাচ্ছি দিস ইজ দ্য মার্জিন অফ দ্য আলসার, দিস ইজ দ্য এজ অফ দ্য আলসার অ্যান্ড দিস ইজ দ্য ফ্লোর অফ দ্য আলসার, এবং তার নিচে বেজ অফ দ্য আলসার। ওকে, স্লোপিং আলসার কেমন হবে, যে স্লোপ। আরেকটা আলসার হচ্ছে পাঞ্চড আউট আলসার, পাঞ্চ মেশিনের মতো। আরেকটা হচ্ছে আন্ডারমাইন্ড আলসার, আন্ডারমাইন্ড হয়ে গেছে। এখন যদি এরকম হয়, আলসার আর আলসার নাই, ব্যতিক্রম হয়ে গেছে, কেমন হতে পারে, আলসার হয়ে গেছে ক্যান্সার, ঠিক আছে এরকম, কিন্তু বলছে না আমার এখানে এরকম থাকবে না, আমি সেল পলিফারেট করব, অ্যাবনর্মাল মাইটোসিস করব, সো এরকম বাড়তে থাকে উপরের দিকে শিঙের মতো উঠতে শুরু করছে, সেল বাড়ছে, পলিফারেশন বাড়ছে, হাইপার পলিফারেশন আছে, দিস ইজ রোল্ড এজ, রেজড এজ, দিস ইজ রেজড এজ। এখন যদি পলিফারেশন আরও বেশি হয়, তাহলে একটা সময় অতিমাত্রায় পলিফারেশন হলে তখন কি হবে, ইভার্টেড এজ। তাহলে আপনি রোল্ড এজ পাবেন কোথায়, বেজাল সেল কার্সিনোমা, যেখানে পলিফারেশন স্লোলি হচ্ছে।
আর যেখানে অতিমাত্রায় পলিফারেশন হচ্ছে, অতি দ্রুত পলিফারেশন হচ্ছে, সেটাতে পাবেন আপনি স্কোয়ামাস সেল কার্সিনোমা, যেটাতে ইভার্টেড হয়ে চারিদিকে ছড়াই পড়বে। তাহলে আলসারের ক্ষেত্রে যদি ক্যান্সার হয়ে যায় তাহলে আপনি দেখতে পাবেন রেজড এজ, বিডেড এজ ইন কেস অফ বেজাল সেল কার্সিনোমা। আর অতিমাত্রায় পলিফারেশন যেটা হচ্ছে সেটা হচ্ছে রেজড অ্যান্ড ইভার্টেড, that is the squamous cell carcinoma. This is the basal cell carcinoma and this is the squamous cell carcinoma ulcer. So this is the age of the ulcer এবং এজ অনুযায়ী ক্লাসিফিকেশনটা ইম্পর্টেন্ট। পেজ নম্বর 36 এ দেখেন আলসারের ক্লাসিফিকেশন। স্পেসিফিক আলসারের নামগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, নন স্পেসিফিক আলসারের নাম পড়বেন, মেলিগনেন্ট আলসার কী কী রয়েছে। তারপর দেখেন ক্লিনিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে স্প্রেডিং আলসার, হিলিং আলসার এবং ক্যালাস আলসার। এক্সামিনেশনে এজ অনুযায়ী তার এক্সাম্পলগুলো খুবই ইম্পর্টেন্ট। এজ অনুযায়ী এক্সাম্পলগুলো 36 নম্বর পেজ ইনফিনিটিভ স্টার। 37 নম্বর পেজে আসেন। 37 নম্বর পেজে দেখেন রোডেন্ট আলসার অথবা বেজাল সেল কার্সিনোমা, এটার টিপিক্যাল সাইট রয়েছে। বেজাল সেল কার্সিনোমার টিপিক্যাল সাইট হচ্ছে, দেখেন এই ভদ্রলোকে যদি আমরা বলি বেজাল সেল কার্সিনোমার টিপিক্যাল সাইট, এই অ্যাঙ্গেল অফ দ্য মাউথ, দিস ইজ দ্য অ্যাঙ্গেল অফ দ্য মাউথ ট্রাইগাস থেকে যদি আমরা বলি হেয়ার লাইন এখানে ঠিক এই জায়গা পর্যন্ত মোস্ট সান এক্সপোজড পার্ট, তার অ্যাঙ্গেল অফ দ্য মাউথ থেকে শুরু করে হেয়ার লাইন একদম। এখন যার কপাল বড় তার তো হেয়ার লাইন বড় হয়ে যাবে, ঠিক না? তাহলে যার কপাল বড় অর্থাৎ যার ফোরহেডে চুল কম, অনেক বড় ফোরহেড, তার ক্ষেত্রে বেজাল সেল কার্সিনোমার এরিয়া কিন্তু আরও বেশি। সো হেয়ার লাইন থেকে শুরু করে অ্যাঙ্গেল অফ দ্য মাউথ পর্যন্ত যে এক্সপোজড পার্ট অফ দ্য ফেস, যেই জায়গাতে সবচেয়ে বেশি সানবার্ন হয়, সবচেয়ে বেশি সান এক্সপোজার হয়, সেই পার্টে বেজাল সেল কার্সিনোমা হওয়ার রেট সবচেয়ে হাই। ইট ইজ এ টিপিক্যাল সাইট ফর বেজাল সেল কার্সিনোমা। তাহলে পেজ নম্বর 37, রোডেন্ট আলসার বা বেজাল সেল কার্সিনোমা ভেরি স্লোলি গ্রোয়িং কার্সিনোমা, রিয়ারলি মেটাস্টেসাইজ। এর প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট, স্পেশালি ক্যারেক্টারিস্টিক্সগুলো ইম্পর্টেন্ট। তারপরে ট্রিটমেন্টের ক্ষেত্রে দেখেন MOHS, মহস মাইক্রোগ্রাফিক সার্জারি, শব্দটা শুধু মনে রাখবেন। এরপর দেখেন মেলিগনেন্ট মেলানোমা, যেটা 38 নম্বর পেজে আছে। মেলিগনেন্ট মেলানোমা যেটা মূল বা নিভাস থাকে না আমাদের গায়ের যে মূলগুলো আছে, তিলগুলো, আসিলগুলো থেকে যদি কোনো কার্সিনোমা অ্যারাইজ করে সেটাকে বলে মেলানোমা, মেলিগনেন্ট মেলানোমা। পেজ নম্বর 38-এ মেলিগনেন্ট মেলানোমা এটা সম্পর্কে পড়তে হবে, স্পেশালি কমন সাইট অ্যান্ড এটিওলজি, এই দুটো কথা খুব ইম্পর্টেন্ট। এরপর আসেন মার্জোলিন আলসার। মার্জোলিন আলসারের ব্যাপারটা এটা যে এটা এক ধরনের স্কোয়ামাস সেল কার্সিনোমাই। আমরা দেখবেন যে যাদের অনেক ছোটোবেলায় পুড়ে গেছে, বার্ন হয়েছে, 8 বছর 10 বছর পর দেখা যাবে যে জয়েন্ট ক্রিজ এলাকাগুলোতে সাধারণত ওই জায়গাগুলোতে আলসারেশন হয়ে গেছে, মানে বার্ন স্কারের উপরে আলসার। কোনো স্কারের উপরে, এনি স্কার, পোস্ট ট্রমাটিক স্কার অথবা পোস্ট বার্ন স্কার, যে কোনো স্কারের উপরে যদি দীর্ঘমেয়াদী কোনো আলসারেশন ডেভেলপ করে সেটাকে বলা হয় মার্জোলিন আলসার, এবং এটা অ্যাকচুয়ালি স্কোয়ামাস সেল কার্সিনোমা। সো মার্জোলিন আলসারের 38 নম্বর পেজে দেখেন মার্জোলিন আলসার ক্লিনিক্যাল ফিচার পড়তে হবে। এবং মার্জোলিন আলসার যেহেতু অনেকটা অ্যাভাসকুলার, সো এখান থেকে খুব একটা মেটাস্টেসিস হয় না। এখানে লিমফ্যাটিক ড্রেনেজ, যেহেতু স্কার টিস্যু, সেখানে লিমফ্যাটিক্সও নাই, ব্লাড সাপ্লাইও নাই। সো লিমফ্যাটিক্স নাই বলে সে এখান থেকে মেটাস্টেসিস হয় না, ভাস্কুলারিটি নাই বলে মেটাস্টেসিস হয় না, এবং এখানে রেডিওথেরাপি খুব একটা কাজে আসে না কারণ ভাস্কুলারিটি নাই। পরের পৃষ্ঠায় আসেন, পেজ নম্বর 39, স্কোয়ামাস সেল কার্সিনোমা। স্কোয়ামাস সেল কার্সিনোমার ক্ষেত্রে দেখেন এপিডেমিওলজি পড়তে হবে এবং প্রি ম্যালিগনেন্ট স্কিন কন্ডিশনের যে নামগুলো দেওয়া আছে ভেরি ইম্পর্টেন্ট, এগুলো পড়তে হবে। 39 নম্বর পেজে স্কিন টিউমার এখান থেকে পড়ার দরকার নেই। 40 নম্বর পেজে আসেন, সেবাসিয়াস সিস্ট কি, তার টিপিক্যাল কমন সাইটগুলো ইম্পর্টেন্ট। সেবাসিয়াস সিস্টের কমন সাইটগুলো পড়বেন, কমপ্লিকেশনস পড়বেন, স্পেশালি সেবাসিয়াস হর্ন নামে একটা কমপ্লিকেশন রয়েছে। তারপর আসে 41 নম্বর পেজে দেখেন ডারমন্ড সিস্ট। এখান থেকে মূলত পড়তে হবে ক্লাসিফিকেশন, 3টা নাম আর এর টিপিক্যাল সাইটগুলো, বিশেষ করে সেকুস্ট্রেশন ডারমন্ড কোথায় কোথায় হয় সাইটগুলো। এরপর আসেন লাইপোমা, লাইপোমা থেকে কোনো কিছু পড়ার দরকার নেই। এরপর আসেন হেমানজিওমা, পেজ নম্বর 42 নম্বর পেজে দেখেন হেমানজিওমা, দিস ইজ ইম্পর্টেন্ট। এখান থেকে একটা শব্দই মূলত পড়তে হবে, সেটা হচ্ছে দেখেন টাইপস অফ হেমানজিওমা বলে যে কথা রয়েছে, হেমানজিওমার অ্যাক্টিভিটি টু ব্লাড ভেসেল, এখানে ক্যাপিলারি হেমানজিওমা বলে একটা কথা রয়েছে। ক্যাপিলারি হেমানজিওমার মধ্যে স্যালমন প্যাচ, স্ট্রবেরি অ্যান্ড পোর্ট ওয়াইন স্টেন। এই পোর্ট ওয়াইন স্টেনটা ইম্পর্টেন্ট। পোর্ট ওয়াইন স্টেনটা কোথায় হয়, কী ধরনের লেশন, এই কথাটা জানতে হবে। পোর্ট ওয়াইন স্টেন, এটা হচ্ছে হেমানজিওমা। এরপর আসেন পেজ নম্বর 43 নম্বর পেজে দেখেন
ডিফারেন্স বিটুইন দ্য সেবাসিয়াস সিস্ট অ্যান্ড ডার্ময়েড, এই ডিফারেন্সগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, এগুলো সাধারণত ক্লিনিক্যাল পরীক্ষায় লাগে, এইসব পরীক্ষায় লাগবে না। তবে একটা কথা ইম্পর্টেন্ট, 3 নম্বর পয়েন্টে যেমন পাংটাম বলে একটা শব্দ রয়েছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেবাসিয়াস সিস্টের ক্ষেত্রে পাংটাম থাকবে, যেটা অন্য কোথাও থাকবে না। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ক্লিনিক্যাল পোর্শনস অফ প্রিন্সিপাল অফ সার্জারি। আমার মনে হয় আপনাদেরকে অনেক অলমোস্ট সব পোর্শনে কাভার করেছে, এবং এই বইয়ের শেষের দিকে পেজ নম্বর 62 নম্বর পেজে যদি আসেন, 62 নম্বর পেজে আসলে দেখবেন দেয়ার লটস অফ প্রিভিয়াস কোশ্চেন্স। সো প্রিভিয়াস কোশ্চেন্সগুলো প্র্যাকটিস করাটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি প্রিভিয়াস কোশ্চেন্স প্র্যাকটিস না করেন, তাহলে আপনি এই ফ্যাকাল্টি পোর্শনে খুব বেশি আগাইতে পারবেন না। কারণ ফ্যাকাল্টি পোর্শনে যতই পড়েন না কেন, পড়ানোর কোনো শেষ নাই, বাট যেই টপিকসগুলো বারবার পরীক্ষা এসেছে সেই টপিকসগুলোই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সো ফ্যাকাল্টি পোর্শনে আপনার কাজ হচ্ছে বারবার এই প্র্যাকটিস করা। অ্যান্ড মাই ফেভারিট উক্তি, it is not how much you do that is important, but how will you digest the fact is important. Quality rather than quantity of reading is very very important. দুনিয়ার সব পড়ে লাভ নাই, পরীক্ষায় যা দরকার সেটাকে গুছিয়ে পড়েন, সেই অনুযায়ী পড়েন, আপনার পরীক্ষা ইনশাল্লাহ ভালো হবে। সো এই সেশনে আপনার রেসিডেন্সিতে চান্স হয়ে যাক, সেই শুভকামনায় আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।